আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত দেখব যে আমাদের যে মাইক্রোপ্রসেসর সিস্টেম আছে, সেই মাইক্রোপ্রসেসর সিস্টেমটা মূলত আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আমাদের মাইক্রোপ্রসেসর বলতে আমাদের যে মাইক্রোপ্রসেসরটা পড়ানো হয় আর কি, ইন্টেলের 8086 মাইক্রোপ্রসেসর। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেই 8086 এর যে স্ট্রাকচার আছে, সেটার যে ইন্টারফেস গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। বাট ওইটাতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রিরিকুইজিট আছে, যেহেতু এটা একটা প্রায় শুরুর দিকের একটা ক্লাস, বিগিনিং লেভেলের ক্লাস। সো আমাদের বেশ কিছু প্রিরিকুইজিট আছে, সবগুলো ফুলফিল করে দেন আমাদের এটাকে ডেমনস্ট্রেট করতে হবে, এটাকে বুঝতে হবে। ওকে, সো আমরা যদি এখানে দেখি যে এ মাইক্রোপ্রসেসর ইজ দ্য ব্রেইন অফ এ কম্পিউটার সিস্টেম, একবারে যেটা বেসিক কথা, এ স্মল পাওয়ারফুল ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট পারফর্মস অল দ্য ক্যালকুলেশনস এন্ড ডিসিশনস এ কম্পিউটার নিডস টু ফাংশন। সেগুলো মুখস্থ কথা, এদিকে আমরা না যাই, আমরা ডিরেক্ট আমাদের এই পার্টটাতে চলে আসি। ওকে, সো এখানে আমরা আউটলাইন দেখতেছি। সো এই যে আউটলাইন বা এই যে স্লাইডটা আমরা দেখতেছি, এটা আমাদের মূলত আমাদের যে এই স্ট্রাকচার যেটা আছে, হ্যাঁ, সো এটা বোঝার জন্য আমাদের হেল্প করবে। সো দ্যাট আমরা এখান থেকে বেসিক কিছু জিনিস নিব, যে জিনিসগুলোর সাহায্যে আমরা ওইটাকে ডিকোড করতে পারবো। আশা করতে বুঝতে পারছি আমরা। এটা সিপিইউ। সেই সিপিইউ কে বোঝার জন্য আমরা এখানে জাস্ট তিনটা টার্ম দেখতেছি, সিপিইউ, মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস। বাট এখানে আমরা এটাকে না বুঝে আমরা জাস্ট এখানে একটু জাম্প করি। এখানে আমি একটা সিপিইউ এর বা একটা কম্পিউটারের জেনারেল যেই কম্পোনেন্ট গুলো আছে সবকিছু এখানে অ্যাড করা আছে। সো একটা কম্পিউটারের কথা চিন্তা করলে সেই কম্পিউটারে কি কি থাকে। সো সবার প্রথমে যদি বলি, আমার এই কম্পিউটারে কি কি আছে, যে একটা ইনপুট দেওয়ার জন্য একটা কিবোর্ড আছে, একটা মাউস আছে, আবার আমি এখানে লিখতেছি, লেখার জন্য আমার কাছে একটা পেন আছে। সো এগুলো সবকিছু কি আমি কম্পিউটারের ভিতর ইনপুট দিচ্ছি, কম্পিউটারের ভিতর ইনফরমেশন দিচ্ছি। আবার আমার ক্যামেরার কথা চিন্তা করলে ক্যামেরাও কি আমার ছবি ইনপুট নিচ্ছে। সো এটা একটা ইনপুট ডিভাইস। আউটপুট আকারে কি কি আসতেছে, আউটপুট আকারে লেটস সে আপনি যেভাবে দেখতেছেন বা আমি এইখানে যেভাবে দেখতেছি, যে আমার লেখাগুলো দেখতেছি, এখানে দেখতেছি, ওইখানে ইকো করতেছে, সবকিছু আউটপুট ডিভাইস। ওকে, সো কম্পিউটার আমাদের কি দিচ্ছে, আমরা দিচ্ছি ইনপুট, এবং আমাদের কম্পিউটার কি দিচ্ছে, আউটপুট দিচ্ছে। ঠিক আছে, সো মাঝখানে সিপিইউ বেশ কিছু কাজ করতেছে, এখানে মেমোরি ইউনিটও জড়িত আছে। সো সিপিইউ এর কথা চিন্তা করলে এই যে যে বক্স আছে, এই বক্সটা সিপিইউ, এবং এই সিপিইউ এর সাথে যেসব কম্পোনেন্ট গুলো কানেক্টেড আছে সবগুলোকে আমরা বলি পেরিফেরাল ডিভাইসেস। ওকে, সো এটা সিপিইউ, আর বাকিগুলো সিপিইউ এর পেরিফেরাল ডিভাইস। ওকে, সো এরপরে যদি আমরা এখানে আসি, সো এগুলো একটু পড়ে নেবেন, এগুলো আহামরি বোঝানোর কিছু নেই। আমরা সিস্টেম বোর্ড অর্থাৎ মাদারবোর্ড নামে আমরা যেটাকে চিনি সেটা। সো এখানে আমরা সময় বেশি দিব না, আমরা মেমোরিতে চলে আসি। ওকে, সো হোয়াট ইজ মেমোরি? এই যে আমি বলতেছি যে আমার ডেটা স্টোর করা লাগবে, আমার 01 স্টোর করা লাগবে, 01 হোয়াট এভার ইট ইজ। সো মেমোরিতে স্টোর হচ্ছে আলটিমেটলি। ওকে, সো যখনই আমি বলবো এই পুরো লেকচার জুড়ে মেমোরির কথা যখনই বলবো, তখনই আমরা বুঝে নিব আলটিমেটলি আমরা র্যামের কথা বলতেছি। ওকে, সো মেমোরির কথা যদি আমরা বলি, মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রাইমারি ভাবে। সেটা একটা প্রাইমারি মেমোরি আর একটা সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কি কি হতে পারে, লেটস আপনার হার্ড ডিস্ক বা আপনার এসএসডি, সবকিছু সেকেন্ডারি মেমোরি। আবার যে আমাদের প্রাইমারি মেমোরি কি কি হতে পারে, প্রাইমারি মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা র্যাম আর একটা রোম, একটু পরে আমরা পড়বো। সো র্যাম এবং রোম কোনটাকে আমরা ধরবো, এখানে আমরা যখনই সিপিইউ কার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, সিপিইউ অলওয়েজ আমরা ধরে নিব র্যামের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। সো এইখানে সিপিইউ এর সাথে যে মেমোরি ইউনিটটা কানেক্ট আছে, তখন আমরা বাই ডিফল্ট বুঝে নিব যখনই আমরা মেমোরি ইউনিট বলতেছি সেটাকে আমরা একটা কি বলতেছি, সেটাকে আমরা একটা র্যাম বলতেছি। ওকে, সো এই বিষয়। এরপরে আমরা যদি মেমোরির এই পার্টটা দেখি, হ্যাঁ, সো ইনফরমেশন প্রসেসড বাই দ্য কম্পিউটার ইজ স্টোরড এট মেমোরি, এটা তো আমরা বুঝলাম। বাট এখানে একটা কথা বলছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ইচ মেমোরি বাইট ইজ আইডেন্টিফাইড বাই এ নাম্বার দ্যাট ইজ কল্ড ইটস অ্যাড্রেস। ওকে, সো ওকে, সো আমরা যদি এখন এখানে চিন্তা করি যে লেটস সে আমরা একটা হাউজিং এর কথা চিন্তা করি, ঠিক আছে, একটা আবাসিক এলাকার কথা চিন্তা করি। ওকে, ধরে নিচ্ছি এটা একটা আবাসিক এলাকা। এই এলাকায় প্রচুর পরিমাণে বাড়িঘর আছে। ওকে, প্রচুর পরিমাণে বাড়িঘর আছে। বা আমরা ধরে নিতে পারি যে লেটস সে এটা আমাদের বাড়ি, সে বাড়িতে অনেকগুলো রুম আছে, এক একটা রুম এক একটা জিনিসকে স্টোর করার জন্য ইউজ করা হয়। ওকে, সো ধরে নিলাম যে এই বাড়িতে বা এই যে রুমগুলো আছে, এই রুমগুলোর ভিতরে আমার কোনো একটা নাম্বারকে বা কোনো একটা কিছুকে স্টোর করতে হবে। ওকে, সো এখানে ধরে নিলাম যে আমি যদি আমার বাড়ির কথা চিন্তা করি, তাহলে ধরে নিচ্ছি এখানে আমার মা দাঁড়ায় আছে। ওকে, সো আমি স্টোর করতে গেলে আমার মা আমাকে বলবে যে প্রত্যেকটা রুমের কিন্তু একটা অ্যাড্রেস থাকবে। লেটস সে এটা 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর, 4 নম্বর, এরকম এক একটা কি থাকবে, অ্যাড্রেস থাকবে। তো আমি যদি স্টোর করতে যাই, সো সে মা যেহেতু সবকিছু অর্গানাইজ করতেছে, এখানে মা আমাকে বলে দিবে যে আমাকে কোথায় যে রাখতে হবে, তাই না? কারণ মা সবসময় বাড়িতে থাকতেছে, আমি সবসময় বাড়িতে থাকতেছি না, তাই তো? সো যখন আমি কোনো জিনিস রাখতেছি, মা আমাকে বলে দিচ্ছে যে বাবা তুমি যে 5 নম্বর রুমে জিনিসটা রেখে আসো। ঠিক আছে, তখন আমি কি করতেছি, 5 নম্বর রুমে যে জিনিসটা রেখে আসতেছি। আবার দেখা যাচ্ছে যে আমার ভাই, তার কোনো কারণে ওই জিনিসটা দরকার পড়লো। ওকে, সে যে কি করবে, আমার মাকে বলবে যে ওই জিনিসটা কই আছে। মা তাকে বলবে যে 5 নম্বর রুমে তোর ভাই রেখে গেছে। সো এইরকম একটা জিনিস আমরা এখানে চিন্তা করতে পারি। সো মেমোরিকে যদি আমরা এরকম একটা কিছু চিন্তা করি, মেমোরির ক্ষেত্রেও আমাদের ডেটা রাখার জন্য এরকম কি আছে, একটা রুম আছে। ঠিক আছে, এটা পুরোটাকে যদি আমরা একটা মেমোরি চিন্তা করি, এই মেমোরিতে প্রচুর পরিমাণে রুম আছে বা সেল আছে। ওকে, প্রচুর পরিমাণে রুম আছে বা সেল আছে।
এই যে প্রচুর পরিমাণে রো এবং সেল, এগুলো সবগুলোর আবার একটা করে অ্যাড্রেস আছে। ওকে, তো এখানে আমরা লিমিটেড দেখতেছি না, এখানে আমরা 12টা দেখতেছি, 12টা রুম দেখতেছি। বাট ইন কেস অফ 8086, আমরা তো 8086 পড়বো, সো 8086 এ এরকম রুমের সংখ্যা প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ পরিমাণের রুম এখানে আছে। এবং 10 লক্ষ পরিমাণের রুম যদি আপনার কাছে থাকে, তাহলে 10 লক্ষ পরিমাণে আপনার অ্যাড্রেস থাকবে। প্রত্যেকটা রুমে এখানে 1 2 3 4 5 করে অ্যাড্রেস দিছিলাম না, তো এখানে 10 লক্ষ রুমের জন্য 10 লক্ষটা অ্যাড্রেস থাকবে। ওকে, তো এখানে 10 লক্ষ অ্যাড্রেস আছে। সো এই যে সেই অ্যাড্রেসগুলোতে কিসে আছে, এই অ্যাড্রেসগুলো আমরা জেনারেলি এই যে আমরা কোর্স করতেছি বা এই ভিডিওতে আমরা সেই অ্যাড্রেসগুলোকে এইচ অর্থাৎ হেক্সাডেসিমালে আমরা এটাকে প্রকাশ করব। আমরা যেটাই প্রকাশ করব এখানে যে কোনো অ্যাড্রেসকে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব। ওকে, সো আমি হচ্ছে এখানে লেটস সে প্রথমটার, তাহলে একবার প্রথম যে রুম আছে সেটার অ্যাড্রেস কত হবে, সেটার অ্যাড্রেস অবশ্যই 000h হবে। ওকে, 000h। সেকেন্ড রুমের অ্যাড্রেস কি হবে, 00001h, তারপরে 002h, এরকম করে করে সেটা বাড়বে। ঠিক আছে, ওকে ফাইন। সো 8086 এর ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এইটা 20 বিটের অ্যাড্রেস আছে, 20 বিট অ্যাড্রেস লাইন আছে। ঠিক আছে, অ্যাড্রেস বাস, এটা আমরা একটু পরে যাব, তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবো। সো ধরে নিচ্ছি যে এরকম আমার কাছে কি আছে, আমার কাছে 10 লক্ষ রুম আছে, 10 লক্ষ ডেটা আমি এখানে রাখতে পারবো, 10 লক্ষ সাইজের রুম আছে। তো সবগুলোর একটা করে কি আছে, একটা করে ইউনিক অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো এই যে 10 লক্ষ অ্যাড্রেস দিলাম, 10 লক্ষ অ্যাড্রেস দেওয়ার পরে আমি আগে কাকে জিজ্ঞেস করতাম ডেটা রাখতে আসলে, আমি হচ্ছে আমার মাকে জিজ্ঞেস করতাম কই রাখবো, সে আমাকে বলতো, আমি সেই জায়গায় রেখে আসতাম। আমার ভাই যদি ডেটাকে খুঁজতে আসতো, সে মাকে বলতো, মা ভাইকে বলে দিত যে তাকে কই যাইতে হবে, কোন রুমে যাইতে হবে, সেখান থেকে ডেটা নিয়ে আসতো। ওকে, এরকম বিষয়টা। সো এইখানে মায়ের কাজটা পালন করবে হচ্ছে সিপিইউ বা মাইক্রো প্রসেসর, যেটাকে আমরা মিউপি নামে চিনবো এখানে। ঠিক আছে, আমি সব জায়গায় মাইক্রো প্রসেসর বিশাল টার্ম, ওটা না লিখে আমি মিউপি লিখবো, মাইক্রো প্রসেসর। সো যখনই কোনো ইনপুট আমরা এখানে দিচ্ছি, হ্যাঁ, যে আমরা হচ্ছে কোনো কিছু স্টোর করতে চাচ্ছি, স্টোর করতে হলে অবশ্যই আপনার মেমোরিতে রাখতে হবে। সো আপনি যেটাই স্টোর করেন না কেন, আপনার কাকে জানাইতে হবে, এই ক্ষেত্রে আপনার মাকে জানাইতে হতো, এই ক্ষেত্রে আপনাকে মাইক্রো প্রসেসরকে জানাইতে হবে। মাইক্রো প্রসেসর আপনাকে যদি অ্যালোয়েন্স দেয়, তাহলেই আপনি কি করতে পারবেন, মাইক্রো প্রসেসর অ্যালোয়েন্স দিলেই আপনি মাইক্রো প্রসেসর আপনাকে বলবো আচ্ছা ঠিক আছে এই রুমে যে তুই ডেটাটা রাখ। ঠিক আছে, সো এই রুমে এসে আপনি ডেটাটা রাখতে পারবেন। ওকে, আচ্ছা। সো সামহাউ যখন আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট দিলে সেটাকে স্টোর করা হচ্ছে এই প্রসেসে। তো যখন হচ্ছে আউটপুটের দরকার হয়, তখনও আমরা কি করব, যদি কারো আউটপুটের দরকার হয়, সে মাইক্রো প্রসেসরকে বলবে, মাইক্রো প্রসেসর বলবে আচ্ছা ঠিক আছে তুমি এই জিনিসটা চাচ্ছ, তাহলে মাইক্রো প্রসেসর তাকে কমান্ড করবে তাহলে এই রুমে যাও, এই রুমে যেয়ে দেখো ওই ডেটাটা আছে, তখন আমরা ওই রুমে যাই, ওই রুমে যেয়ে ডেটাটা নিয়ে এসে ওইটাকে আমরা প্রিন্ট করি। সো দিস ইজ মেমোরি। ওকে, তো আশা করি বুঝে গেছেন। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, তারপরে একটা টাস্ক এই জায়গায় আমি বাদ পড়ে গেল, সেটা হচ্ছে এই যে রুমগুলোর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে একটা 10 বাই 10 ফিট সাইজের এক একটা রুম। ঠিক আছে, বা 8 বাই 8 ফিট, আরো যদি সহজভাবে বলি 8 বাই 8 ফিট সাইজের এক একটা রুম। ঠিক আছে, বাট আমি এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে লেটস সে 16 বাই 16 সাইজ। সো আমি ইজিলি কিন্তু আমি চাইলে কিন্তু এই রুমের ভিতরে সেই জিনিসটাকে রাখতে পারবো না। ওকে, এটা হচ্ছে কনসেপ্ট। সো আপনি ডেটা স্টোরের ক্ষেত্রেও প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা অ্যাড্রেসে আপনি সর্বোচ্চ 1 বাইট বা 1 বাইট সমান কি, 1 বাইট সমান 8 বিট, 8 বিটের বেশি ডেটা রাখতে পারবেন না। ঠিক আছে, মেমোরির ক্ষেত্রে প্রত্যেকটা মেমোরি লোকেশনের এগেইনস্টে সর্বোচ্চ আপনি 8 বিট বা 1 বাইট ডেটা রাখতে পারবেন। ওকে, বাকি এর থেকে বেশি ডেটা হলে আপনাকে পরেরটাতে দিতে হবে। পরে কিভাবে দিবে এটা আমরা পরবর্তীতে দেখতেছি, আপাতত এটা আমরা বুঝে রাখি যে প্রত্যেকটা মেমোরি লোকেশনের এগেইনস্টে আমরা 1 বাইট করে জায়গা পাচ্ছি। ওকে, সো আমার যদি হচ্ছে 10 লক্ষ লোকেশন থাকে, তাহলে আমরা 10 লক্ষ বাইট জায়গা রাখতেছি। ওকে, এরপর যদি আমরা যাই, যে এখানে বলছে দা ফার্স্ট মেমোরি বাইটস হ্যাজ অ্যাড্রেস 0, এগুলো হচ্ছে দেখলাম আমরা, আশা করি এই পার্টটা আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে বিট বাইটের বেশ কিছু ক্যালকুলেশন আছে, বাট এগুলো আমাদের সবকিছু মনে না রাখলেও চলবে, জাস্ট আমরা কয়েকটা জিনিস মনে রাখতেছি যে 1 বাইট ইকুয়াল 8 বিটস। ওকে, আমরা নিবলসের কোনো ক্যালকুলেশন এখানে করতেছি না, 1 বাইট ইকুয়াল 8 বিটস, এটা মনে রাখবো। এরপরে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, 1 ওয়ার্ড ইকুয়াল 2 বাইটস, এবং 2 বাইটস মানে 16 বিটস, এই দুইটা জিনিস আমরা মনে রাখতেছি আপাতত। ওকে, এবং 1 কিলোবাইট ইকুয়াল 1000 বাইটস, এবং 1 এমবি ইকুয়াল 124 কিলোবাইট। এই চারটা জিনিস আমাদের মনে রাখলেই হয়ে যাচ্ছে। ওকে, এগুলো হচ্ছে কনভার্সন, এগুলো আমাদের সামনে লাগবে, যে যখন আমি বলবো 1 বাইট তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে 8 বিট আছে, যখন আমি বলবো 2 বাইট এখানে 16 বিট আছে, 1 ওয়ার্ড মানে 2 বাইট। ওকে, সো আমরা যদি মেমোরির এখানে কথা বলি, আমি কখনো বিটে বলবো না সামনের দিকে, আমি পুরাটা জুড়ে হচ্ছে বাইটে বলবো। ওকে, আচ্ছা। সো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, নেক্সট স্লাইডে কি আছে আমাদের এখানে, আচ্ছা এটা বোঝার জন্য আমাদের বাস বুঝতে হবে, আপাতত আমরা এদিকে না যাচ্ছি, আমরা হচ্ছে
হ্যাঁ, আমরা হচ্ছে বিট পজিশনে আসি। ওকে, সো বিট পজিশনের ক্ষেত্রে আমাদের মজার জিনিসটা ঘটে, সেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে আমরা হচ্ছে মেমোরির একটা চিত্র আঁকাইছিলাম এরকম, এই যে এরকম একটা মেমোরি চিত্র আঁকাইছিলাম। এই মেমোরি চিত্রে আমাদের বেশ কিছু ঘর ছিল, প্রায় 1 মিলিয়ন সেল ছিল। সো 1 মিলিয়ন সেলের এগেইনস্টে 1 মিলিয়ন অ্যাড্রেস থাকবে। সো প্রথম অ্যাড্রেস হচ্ছে আমাদের 00000, তারপরে অ্যাড্রেস হচ্ছে 00001, 00002, এরকম ভাবে 1 মিলিয়ন অ্যাড্রেস আমার কাছে আছে। সো যখন আমি বলতেছি, আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আমাদের এই যে কোর্স, এই কোর্সে আমরা যেটাই স্টোর করব, যেটাই হচ্ছে আমরা মেমোরি লোকেশন বলবো, সবকিছু আমরা হেক্সাডেসিমালে বলবো। ওকে, যেটা বলবো সেটা হচ্ছে হেক্সাডেসিমালে বলবো। কেন বলবো, এগুলোর অনেক কারণ আছে, আপাতত ওইদিকে না যাই আমরা। সো হেক্সাডেসিমালে যখন আমরা বলতেছি, হেক্সাডেসিমালে আপনি যদি 1 এটাকে প্রিন্ট করতে চান, তাহলে বাইনারিতে কত বিট আসে? বাইনারিতে আপনাকে 0001 লিখতে হয়। ওকে, অর্থাৎ 4টা প্লেস নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। ওকে, সো আপনি যদি 2 লেখেন তাহলে আপনাকে 0010। আপনি যদি এখানে এফ লেখেন, অর্থাৎ আমাদের হেক্সাডেসিমালে কি আছে, 0 থেকে 9, তারপরে এ বি সি ডি ই এফ, আমাদের এফ পর্যন্ত নাম্বার আছে। আপনি যদি এফ লেখেন, সেই এফ কে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? 1111 দ্বারা। ওকে, সো আপনি যদি 93 স্টোর করতে চান, ঠিক আছে, আপনি যদি 93 ধরে নেন, এই নাম্বারটাকে আপনি স্টোর করতে যাচ্ছেন, 93H হেক্সাডেসিমাল একটা নাম্বার, এটাকে স্টোর করতে চাচ্ছেন, তাহলে আপনি ডিরেক্ট কি করতে পারেন, আপনি আপনার যে মাইক্রো প্রসেসর আছে তাকে বললেন, মাইক্রো প্রসেসর আপনাকে একটা জায়গা, খালি যে জায়গা আছে সেই জায়গার অ্যাক্সেস দিল, আপনি সেই জায়গায় যেয়ে 93A কে রেখে আসলেন, কোনো সমস্যা নেই। ওকে, কারণ 93 এটাকে যদি আপনি বাইনারিতে লেখেন, আমরা কি বলছিলাম একটু আগে, প্রত্যেকটা যে সেল আছে, প্রত্যেকটা সেলে সর্বোচ্চ আমরা 1 বাইট পর্যন্ত ডেটা রাখতে পারবো, 1 বাইট পর্যন্ত ডেটা রাখতে পারবো, অর্থাৎ 8 বিট করে ডেটা রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না, এরকম রাখতে পারবো, সমস্যা নেই। তাহলে আমি যদি বলি যে এখানে কি 1 বাইট ডেটা আছে? হ্যাঁ আছে। 9 এর জন্য আপনি যদি 9 কে বাইনারিতে রূপান্তর করেন তাহলে কত আসে? 0, সরি, 9 কে করলে হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে 0, আমাদের হচ্ছে 8 4 2 1, তার মানে হচ্ছে 1, আর হচ্ছে কি আসে এখানে, 1 আসে, তাই না? 1001। ওকে, তারপর হচ্ছে 3 কে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের কত আসে? 3 এর জন্য যদি আমি হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের 4 ডিজিট আসবে, কি কি আসবে? 0011। ওকে, তাহলে কতগুলো নাম্বার হচ্ছে এখানে? সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে একটা ডিজিট আমাদের কতগুলো করে বিট ধারণ করতেছে? 4টা 4টা 8টা। সো 93 8টা জায়গা বহন করতেছে, সো দ্যাট আমি তাকে এখানে জায়গা দিলাম, তার বেশি হলো কমো না। অর্থাৎ আমার যে বাড়ি ছিল, সেই বাড়িতে প্রত্যেকটা রুমের সাইজ যদি 8x8 সাইজের হয়, আমি 8x8 সাইজের যদি ডেটা নিয়ে আসি বা কোনো কিছু রাখতে চাই, আমি ওই রুমে পারফেক্টলি রাখতে পারবো। আমি যদি 6x6 সাইজের কোনো কিছু নিয়ে আসি, আমি সেই জায়গায় রাখতে পারবো, তাই না? অর্থাৎ ছোট নিয়ে আসে রাখতে পারবো, ওই সমান নিয়ে এসে রাখতে পারবো। বাট আমি যদি এমন একটা ডেটা নিয়ে আসি, লেটস সে হচ্ছে 20x20 সাইজের একটা কিছু একটা নিয়ে আসলাম, আমি চাচ্ছি যে আমি এই রুমে রাখবো, আমি কি রাখতে পারবো? অ্যান্সার হচ্ছে না, আমি এই জিনিসটাকে এখানে রাখতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে পার্টিশন করতে হবে। যে আমাকে তখন আমার মা বলতে পারে যে 8 বিট ডেটা তুমি এখানে রাখো, 8x8 পোর্শন এখানে রাখো, বাকি পোর্শনটা তুমি এখানে রাখো, এরকম বিষয়টা। সো যখন আমি 93 স্টোর করতেছি, আমার একটা মেমোরি অ্যাড্রেসে আমরা স্টোর করে ফেলতে পারতেছি। বাট যখন আমি এরকম একটা সংখ্যার কথা চিন্তা করি, লেটস সে 5678H, এটাকে আপনি স্টোর করতে চাচ্ছেন, এক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেশন করেন, এই 5678 এই পুরো জিনিসটা যদি আপনি ক্যালকুলেটর হেক্সাডেসিমালে তোলার পর এটাকে বাইনারিতে কনভার্ট করেন, দেখবেন যে 5 এর জন্য 4টা ডিজিট আসছে বাইনারিতে, 6 এর জন্য 4টা ডিজিট আসছে বাইনারিতে, 7 এর জন্য 4টা আসছে, 8 এর জন্য 4টা আসছে, তার মানে 4 4 8 4 12 4 16। অর্থাৎ আপনার এখানে কতটুকু আপনি যে ডেটাটা রাখতে চাচ্ছেন, সেটা কতটুকু? সেটা 16 বাইট, 16 বিট বা 2 বাইট। বাট আপনার মেমোরি অ্যাড্রেস আপনাকে মাইক্রোপ্রসেসর যে অ্যাড্রেসটা দিবে সেটা কত বাইট জায়গা নিতে পারে? সেটা 1 বাইট জায়গা নিতে পারে, বাট আপনি রাখতে চাচ্ছেন 2 বাইট জায়গা বা 16 বিট জায়গা রাখতে চাচ্ছেন, 16 বিট ইনফরমেশন রাখতে চাচ্ছেন। সেটা কি আপনি পারবেন? অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি পারবেন না। এইখানেই আসে আমাদের হচ্ছে এলএসবি এবং এমএসবি এর কনসেপ্ট। ওকে, এলএসবি এমএসবি। ওকে, এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো আপনি যখন এরকম ভাবে এই জিনিসটাকে কল্পনা করবেন, তখন আমি ধরে নিচ্ছি যে কোন জায়গায় নাম্বারটা গেল, আমাদের হচ্ছে 2 3 5 6 7 8। সো 5 6 7 8 এটাকে যদি হচ্ছে আমি হচ্ছে এই 16 বিট 5 6 7 8 আমরা ধরে নিচ্ছি, জানি না কি হবে এখানে, ধরে নিচ্ছি 4 0 1 0 1 0 0 হোয়াটএভার ইট ইজ, আমরা ধরে নিচ্ছি এরকম কিছু একটা নাম্বার আছে। ওকে, সো এখানে টোটাল কত বাইট আছে? এখানে হচ্ছে 2 বাইট আছে বা 16টা বিট আছে। সো আমাদের প্রত্যেকটা ঘর কতটুকু জায়গা নিতে পারবে, কতগুলো করে বিট নিতে পারবে? 8টা করে বিট নিতে পারবে, ঠিক আছে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে
এই নাম্বারটার প্রথম দুইটা মানে কতটুকু, প্রথম দুইটা ডিজিট মানে হচ্ছে 8 বিট, প্রথম দুইটা ডিজিট মানে হচ্ছে 8 বিট, পরের দুইটা ডিজিট মানে হচ্ছে আরো 8 বিট। ওকে, সো এইভাবে আমরা পার্টিশন করে দিই। এই সাইডের প্রথম দিকের যে পার্টিশন, এটাকে আমরা বলি হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। সামনের দিকের পোরশনকে আমরা কি বলি, এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং পরের পোরশনটাকে আমরা বলি হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই যে আমরা পার্টিশন করলাম, পার্টিশন করার পরে এখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে যে আমার সাইজ ছিল 8x8, ঠিক আছে, আমি 8 বিটের জিনিসপত্র নিতে পারতাম, বাট তুমি আমার জন্য ডেটা নিয়ে আসছো, স্টোর করার জন্য নিয়ে আসছো 16 বিট। তাহলে তুমি এখন এটাকে কি করো, এটাকে তুমি দুইটা ভাগে স্প্লিট করে ফেলো। আমি দুইটা ভাগে স্প্লিট করলাম, একটা নাম দিলাম আমি হচ্ছে এলএসবি, একটা নাম দিলাম হচ্ছে এমএসবি। হ্যাঁ, তখন এইখানে দুইটা মেমোরি লোকেশন আছে। এখন দুইটা মেমোরি লোকেশনের দুইটাতে আমি হচ্ছে কি দিয়ে দিতে পারি, একটাতে হচ্ছে এলএসবি দিয়ে দিতে পারি, একটাতে এমএসবি দিতে পারি, তাই না? এখানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা গন্ডগোল বাঁধবে যে কোন জায়গায় এলএসবি যাবে, কোন জায়গায় এমএসবি যাবে। ধরে নিচ্ছি কেউ হচ্ছে উপরে হচ্ছে এলএসবি দিয়ে দিল, লেটস হচ্ছে 5 6 এখানে দিল, 7 8 এখানে দিল, ঠিক আছে। বাট যদি কেউ রিড করতে আসে তখন হচ্ছে 7 8 আগে পড়লো, 5 6 পরে পড়লো, এরকম একটা ভেজাল আছে। সো এই জায়গায় একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়। স্ট্যান্ডার্ডটা হচ্ছে লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট সবসময় লোয়ার অ্যাড্রেসে যাবে, এলএসবি সবসময় কিসে যাবে, লোয়ার অ্যাড্রেসে যাবে। লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট সবসময় লোয়ার অ্যাড্রেসে যাবে। এখানে 0001 এবং 002 এর মধ্যে লোয়েস্ট কোনটা, কোন অ্যাড্রেসটা লোয়েস্ট, অবশ্যই 0001। সো এলএসবি যে টার্মটা আছে, এলএসবি যে পোরশনটা আছে 7 8, এই 7 8টা কই যাবে, 7 8টা যাবে হচ্ছে এই জায়গাটাতে। ওকে, সো এইখানে 8 বিট জায়গা বা 1 বাইট জায়গা ছিল, সেই 1 বাইট জায়গায় আমি 1 বাইট এলিমেন্টকে স্টোর করে ফেললাম। তাহলে বাকি যে পোরশনটা আছে সেটা কই যাবে, পরেরটাতে যাবে 5 6। তাহলে এর পরবর্তীতে যখন মেমোরি রিড করবে তাহলে 5 6 আগে পড়বে, তারপর 7 8 পড়বে। সো এটা হচ্ছে বিট পজিশন, ঠিক আছে। যখন আমার বেশি পরিমাণে ডেটা আসতেছে, বেশি পরিমাণে বিট আসতেছে, তখন আমরা এইভাবে কাজগুলো করতেছি। ওকে, আশা করি বোঝা গেছে, ফাইন। ওকে, এরপর যদি আমরা মেমোরি অপারেশনে আসি, সো মেমোরি কি কি করতে পারে। ওকে, সো একটু আগে আমি কি কি বলছি যে লেটস সে আমি একটা ডেটা রাখতে চাচ্ছি, আমার হচ্ছে এটা বাড়ি, এই বাড়িতে প্রচুর পরিমাণে রুম আছে, সেই রুমগুলোতে আমি ডেটা রাখবো। বাট আমার মা ধরে নিচ্ছি মিউপি এইখানে, তাকে আমি বললাম যে আমি একটা ডেটা রাখবো, সে বলবো আচ্ছা ঠিক আছে, এই রুম খালি আছে, এই রুমে যে ডেটা রেখে আসো, ঠিক আছে। সো ডেটা রেখে আসো, ডেটা স্টোর করতেছি আমি। সো দিস ইজ কল স্টোরিং বা রাইটিং, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, এই যে ডেটা রাখতেছি বা স্টোর করতেছি, এটাকে আমরা বলি রাইট করা বা স্টোর করা। আবার আমার ভাই বা অন্য কেউ, আমার ধরে নিচ্ছে আমার বাবা, সে হচ্ছে এই ডেটাটাকে খুঁজতে আসছে, ঠিক আছে, সে চাচ্ছে এই ডেটাটাকে সে দেখবে বা এই ডেটা দিয়ে সে কোনো কাজ করবে। ইন দিস কেস সে আবার হচ্ছে আমার মাকে জিজ্ঞেস করবে কই রাখছে, সে আমার মা হচ্ছে তাকে একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেসে সে যাবে, যে সেই ডেটাটা সে দেখবে বা ম্যানিপুলেট করবে, হোয়াট এভার ইট ইজ। এটাকে আমরা বলি হচ্ছে রিড বা ফেচ করা, ডেটা ফেচ করা, ওকে, বা রিড করা। আশা করি বোঝা গেছে। এই দুইটা অপারেশনই বেসিক্যালি হচ্ছে মেমোরির সাথে আমাদের যে মাইক্রো প্রসেসর আছে সে করে থাকে। দ্য প্রসেসর ক্যান পারফর্ম টু অপারেশনস অন মেমোরি, রিড, রাইট অথবা ফেচ, স্টোর। আশা করি বোঝা গেছে। ওকে, আফটার দ্যাট র্যাম ভার্সেস রোম, যেটা একটু আগে আমি বলছিলাম, একটু আলোচনা করি র্যাম ভার্সেস রোম। আমি কি বলছিলাম, মেমোরির দুইটা পার্টিশন আছে, একটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি মেমোরি, একটাকে বলি আমরা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কারা, ওই যে বিশাল যে জায়গাটা আপনার কম্পিউটার আছে 512 জিবি, 1 টিবি, 4 টিবি, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। লাইক ফ্লপি ডিস্ক আছে, হার্ড ডিস্ক আছে, এসএসডি আছে, সবগুলো কি, সবগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি। এখন আসি হচ্ছে আমরা প্রাইমারি মেমোরিতে। প্রাইমারি মেমোরি কারা, প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম এবং রম। ওকে, এবং র্যাম এবং রমকে যদি আমরা আরেকটু ভিতরে ঢুকি, র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামে ঢোকার আগে আমরা হচ্ছে রোম থেকে একটু ঘুরে আসি। রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি জিনিসটা হচ্ছে লেটস সে আপনার কম্পিউটার, ঠিক আছে, আপনার কম্পিউটারে এমন কিছু মেমোরি আছে যে মেমোরিগুলো লাইক হচ্ছে আপনি যখন কম্পিউটারটা অন করবেন, সেই কম্পিউটারটা চিরজীবন ওইভাবেই অন হবে, ঠিক আছে। লেটস সে আপনি যদি একটা অ্যাপল ডিভাইস অন করেন, তাহলে সারা জীবন আপনি অন করার পর ওই জায়গায় একটা অ্যাপলের লগো দেখতে পাবেন বা এরকম একটা কিছু দেখতে পাবেন, একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যদি একটা উইন্ডোজকে অন করেন, তাহলে সেই রকম একটা কিছু দেখতে পাবেন, রাইট। সো এই জিনিসগুলো যখন করা হয়েছে, যখন আপনার কম্পিউটারটা বিল করা হয়েছে, তখন ওই জায়গায় এই রমটাকে দিয়ে দেওয়া হয়েছে। রমের ভিতরে যে জিনিসটাকে একবার লিখে দেওয়া হয় বা একবার স্টোর করা হয়, সেটা আর কখনো চেঞ্জ করা যায় না। এই যে এখানে বলা আছে, ঠিক আছে। দ্য ডিফারেন্স ইজ দ্যাট RAM locations can be read and written, while as the name implies ROM locations can only be read. ROM কে আমরা শুধু কি করতে পারি, রিড করতে পারি। This is because the contents of ROM memory once initialized, একবার ইনিশিয়ালাইজ করলে আমরা এটাকে কি করতে পারি না, চেঞ্জ করতে পারি না। সো এইটা হচ্ছে ROM। সো আমরা ROM কে এই কেসে নিয়ে আসবো না, আমরা হচ্ছে RAM কে এই কেসে নিয়ে আসতেছি। সো RAM কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামে আমরা কি কি করতে পারি, র্যামে আমরা রিডও করতে পারি এবং রাইটও করতে পারি। সো দ্যাট আমরা র্যাম নিয়ে এখানে ডিল করতেছি। এই জন্য আমি বলছি যখনই আমরা মাইক্রোপ্রসেসরে মেমোরির কথা বলতেছি, মেমোরি মানে হচ্ছে আমাদের র্যামের কথা আমরা চিন্তা করব। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা আসি বাস। ওকে, সো এতক্ষণ ধরে যে আমি বললাম যে
আমি এখানে আবার বলতেছি যে এখানে আমি আছি, এখানে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর আছে, এখানে হচ্ছে আমার রুম আছে, কোনো সমস্যা নেই। এই যে এই আমিটা হচ্ছে এখানে ইনপুট আউটপুট ডিভাইসেস। মিউপি বা আমি যাকে মা বলতাম এতক্ষণ, সে হচ্ছে যে আমার এখানে মাইক্রোপ্রসেসর। যে জায়গাটাতে আমি স্টোর করতেছি সেটা হচ্ছে আমার বাড়ি বা কম্পিউটারের ক্ষেত্রে মেমোরি। সো আমি কি করতে চাচ্ছি, মালামাল রাখতে যাচ্ছি বাড়িতে। ইন দিস কেস আমাদের কমিউনিকেট করতে হবে, এর কাছে পারমিশন চাইতে হবে, মা আমাকে একটা পারমিশন দিবে, সো এইভাবে একটা কাজ হবে, ঠিক আছে। সেই যে পারমিশন বা জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করার জন্য আমাদের কোনো একটা ভেহিকলের দরকার হবে, যে ভেহিকলের উপর চাপায় আমি জিনিসগুলোকে নিয়ে যাব, ঠিক আছে। ওকে, সো এইভাবে যদি আমরা চিন্তা করি, আপনি এ পজিশনে আছেন, আপনি বি প্লেসে যাইতে চাচ্ছেন, সো ইন দিস কেস আপনাকে কি করতে হবে, একটা যানবাহন নিতে হবে। আমরা ধরে নিচ্ছি এই যানবাহনকে আমরা বাস বলতেছি, আপনি একটা বাসে করে যাচ্ছেন। ওকে, সো আপনি এ পজিশনে আছেন, আপনি বি পজিশনে যে পারমিশন যাবেন, সো পারমিশন চাওয়ার জন্য আপনি কি করবেন, একটা বাস ইউজ করবেন, সেই বাসের ভিতর করে ডেটাগুলো পাঠাবেন, সেই ডেটাগুলো দেখে সে কি করবে, আর একটা বাস ইউজ করে তার লোকেশনে পাঠিয়ে দিবে, ঠিক আছে। সো এই হচ্ছে বাস। বাস কি, বাস হচ্ছে এই ইনপুট আউটপুট বা পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস কি কি বলছিলাম, সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সংযুক্ত আদার্স ডিভাইসকে আমরা কি বলতেছি, পেরিফেরাল ডিভাইস বলতেছি। সো এই পেরিফেরাল ডিভাইসরা কমিউনিকেট করবে কিসের থ্রুতে, বাসের থ্রুতে। সো ইনপুট ইউনিট থেকে ধরে নিচ্ছি, ইনপুট ইউনিট বলতে আমি এখানে একটা কিবোর্ডের কথা চিন্তা করলাম, ঠিক আছে। সো সেই কিবোর্ডে আমি হচ্ছে কোনো একটা বাটন প্রেস করলাম, ঠিক আছে। সেই যে বাটনটা প্রেস করলাম, সেই বাটন প্রেসের পর তো একটা ইনফরমেশন নিয়ে আমার ওইখান থেকে কন্ট্রোল ইউনিটে যাবে আলটিমেটলি, তাই না। ডিরেক্ট তো আর আমরা মেমোরির অ্যাক্সেস পাচ্ছি না আপাতত। সো প্রথমে কি করবে, আমার এখান থেকে ইনপুটটা নিয়ে কন্ট্রোল ইউনিটে গেল। এই যে কন্ট্রোল ইউনিটে যাওয়ার যে বিষয়টা, এটাকে আমরা বলতেছি বাস। ওকে, যেই মাধ্যমের থ্রুতে আমাদের ইনপুট ডিভাইস থেকে কন্ট্রোল ইউনিট পর্যন্ত যাচ্ছে, এটাকে আমরা বলতেছি বাস। আবার কন্ট্রোল ইউনিট আবার এটাকে কি করবে, তার কাছে তো রেখে দিবে না সারাদিন, তাই না। তো সে হচ্ছে তার মেমোরিতে স্টোর করবে। তো তার মেমোরিতে, কন্ট্রোল ইউনিট থেকে তার মেমোরিতে যাওয়ার জন্য যেই ব্যবস্থা, এটাকেও আমরা বলতেছি বাস। আবার ধরে নিচ্ছি আমরা হচ্ছে কি চাইছি, আমরা একটা আউটপুট চাইছি। লেটস হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিন্তু একটা আউটপুট, তাই না। এই আউটপুটটা আসতেছে কই থেকে, কন্ট্রোল ইউনিট মেমোরির কাছ থেকে চাইছে এই লোকেশনে যে ডেটা আছে সেটা আমাকে দাও। সো সে হচ্ছে দিছে, কিভাবে দিছে, একটা বাসের থ্রুতে দিছে, একটা বাসের থ্রুতে সিপিইউ এর কাছে পাঠাইছে। সিপিইউ আবার কি করছে, এখানে ধরে নিচ্ছে মনিটর আছে বা আউটপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস পর্যন্ত পাঠাইছে কিসের থ্রুতে, বাসের থ্রুতেই পাঠাইছে। সো দিস ইজ বাস। তাহলে এখানে যদি আমরা আরেকটু পড়ি, তো দেখেন, এ প্রসেসর কমিউনিকেটস, একটা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর কমিউনিকেটস উইথ মেমোরি এন্ড ইনপুট আউটপুট সার্কিটস, তাদের সাথে কমিউনিকেট করে বাই ইউজিং সিগন্যালস দ্যাট ট্রাভেল অ্যালং এ সেট অফ ওয়্যারস অর কানেকশনস কল্ড বাসেস, ঠিক আছে। সো এটা হচ্ছে বাস, যেগুলো কি করে, ইনপুট আউটপুট ডিভাইস বা মেমোরির সাথে সিপিইউ এর কমিউনিকেশন করায়। ওকে, সো এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস আছে, ডেটা বাস আছে এন্ড কন্ট্রোল বাস আছে। ওকে, সো এগুলো আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। সো বাসের পরে ইনপুট আউটপুট পোর্টস, এগুলো আপনারা দেখতে পারবেন, এগুলো আপনারা দেখছেন। সো এরপর আসে হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। ইনস্ট্রাকশন এক্সিকিউশন একটু পরে দেখবো। এরপর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের হচ্ছে এই তো শেষ, এটা আমরা পরে দেখতেছি। সো পরের সিরিয়াল যদি আমি ধরি, পরের সিরিয়ালে সবার আগে বলছিলাম হচ্ছে বাসের, আমরা হচ্ছে 3 টাইপের বাস আছে, এই 3 টাইপের বাস সম্পর্কে দেখবো। ওকে, 3 টাইপের বাস সম্পর্কে দেখা যাক। ওকে, সো এই ফিগারের কথা যদি আমরা চিন্তা করি, এই ফিগারের থ্রুতে আমরা 3 টাইপের বাস সম্পর্কে জেনে যাচ্ছি। 3 টাইপের বাস কি কি আমি বলছি, প্রথমটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস বাস, সেকেন্ডটাকে আমরা বলি হচ্ছে ডেটা বাস, তারপরেরটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল বাস। ওকে, সো নাম থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে কোন বাসের কাজ কি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখানে আরেকটু বিস্তারিত দেখবো, সমস্যা নেই। ওকে, সো আমরা যদি এখানে দেখি, ধরে নিচ্ছি এখানে আমাদের কি আছে, একটা কিবোর্ড আছে। ওকে, ওকে, এখানে কিবোর্ড আছে। সো এই কিবোর্ডে যখন আমরা কোনো একটা কিছু প্রেস করতেছি, প্রেস করার সাথে সাথে সেটার এগেইনস্টে একটা কিছু জেনারেট হচ্ছে, সেটা জেনারেট হওয়ার পরে এখান থেকে ধরে নিচ্ছি আমাদের বেশ কয়েকটা তার হচ্ছে যে কন্ট্রোল ইউনিটের সাথে কানেক্টেড আছে বা ওয়্যার কানেক্টেড আছে। ইংলিশ ভাষায় বললে ওয়্যার, বাংলায় বললে তার, এগুলো কানেক্টেড আছে। ওকে, সো এই ওয়্যার বা তারগুলো কি করতেছে, এইখানে যেই আমাদের কোডটা জেনারেট হয়েছে সেই কোডটা নিয়ে কন্ট্রোল ইউনিটের কাছে আসতেছে। ওকে, সো কোড নিয়ে কন্ট্রোল ইউনিটের কাছে আসতেছে। ওকে, সো আমি যদি এ প্রেস করি তাহলে এই এ কন্ট্রোল ইউনিটের কাছে আসতেছে। এ কি, এখানে একটা এ হচ্ছে একটা ডেটা না। সো এ হচ্ছে একটা ডেটা, এর যে কোড জেনারেট হয়েছে, আমি ধরে নিচ্ছি যে এরকম একটা কিছু কোড জেনারেট হয়েছে, 00101 এরকম একটা কিছু কোড জেনারেট হয়েছে। লেটস সে এইটা আমাদের কন্ট্রোল ইউনিট পর্যন্ত আসতেছে। সো এটা কি, একটা ডেটা। সো কিবোর্ড থেকে কন্ট্রোল ইউনিটে তাহলে কি যাচ্ছে, ডেটা যাচ্ছে। তাহলে কোন ধরনের বাস এখানে সে ইউজ করতেছে, ডেটা বাস সে এখানে ইউজ করতেছে। ওকে, ডেটা বাস ইউজ করে কন্ট্রোল ইউনিটের কাছে আসলো। এখন আমি চাচ্ছি, কন্ট্রোল ইউনিট চাচ্ছে মেমোরিতে এই জিনিসটাকে স্টোর করতে, এবং আমরা বলছি কি মেমোরি হচ্ছে বিশাল, মেমোরিতে কি আছে, প্রত্যেকটা লোকেশনের একটা করে ইউনিক অ্যাড্রেস আছে, ঠিক আছে, প্রত্যেকটা লোকেশনের ইউনিক অ্যাড্রেস আছে। ধরে নিচ্ছি এই জায়গার যে লোকেশন, এই জায়গার একটা অ্যাড্রেস হচ্ছে 00515H।
ওকে, হেক্সাডেসিমাল একটা নাম্বার। সো মেমোরি আমাকে বললো বা কন্ট্রোল ইউনিট আমাকে বললো যে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাতে যাও তুমি, ঠিক আছে, এই অ্যাড্রেসটাতে তুমি যাও। সো এই ইনস্ট্রাকশন পাওয়ার সাথে সাথে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার এইখান থেকে এই অ্যাড্রেসে আমার ডেটাটা চলে আসবে। ওকে, চলে আসলো, ফাইন। আচ্ছা, প্রথমে আমরা ওই অ্যাড্রেসে যাচ্ছি, ওই অ্যাড্রেসে গেলাম। সো এই যে অ্যাড্রেসটা নিয়ে আমরা কন্ট্রোল ইউনিট থেকে মেমোরি ইউনিটে আসলাম, কি নিয়ে আসলাম? অ্যাড্রেস নিয়ে আসলাম। একটু আগে ডেটা নিয়ে আসছি ডেটা বাসের থ্রুতে, বাট কন্ট্রোল ইউনিট এখন আমাকে কি বলছে? আমাকে একটা মেমোরির অ্যাড্রেস দিছে, সেই অ্যাড্রেস অনুযায়ী মেমোরিতে আমি আসলাম। তাহলে এই যে মেমোরির অ্যাড্রেসে আসলাম, অ্যাড্রেস নিয়ে এটাকে আমরা কোন বাসের সাহায্যে এই অ্যাড্রেসটাকে নিয়ে আসতেছি? অ্যাড্রেস বাসের সাহায্যে, ঠিক আছে। অর্থাৎ কন্ট্রোল ইউনিট থেকে মেমোরিতে অ্যাড্রেস বাসের সাহায্যে আমরা অ্যাড্রেসকে পাস করলাম। এরপরে আবার কন্ট্রোল ইউনিট কি করবে? এই যে তার ডেটাটা সে একটু আগে রিসিভ করছিল সেই ডেটাটা আবার সে কি করবে? মেমোরি ইউনিটে পাঠিয়ে দিবে। সো এই যে মেমোরি ইউনিটে এই ডেটাটা আবার পাঠানোর জন্য সে কি ইউজ করবে? ডেটাবাস ইউজ করবে। ডেটাবাস ইউজ করলো। এখন কন্ট্রোল ইউনিটের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অ্যাড্রেস বাসের থ্রুতে এখানে আসলাম, ডেটাবাস এখানে আসলো। এখন ডেটাবাস আসার পর সে এখানে বসে আছে, বসে থাকলে হবে না। সিপিইউ কে বলে দিতে হবে তাকে কি করতে হবে। সিপিইউ যদি বলে এখানে রাইট করো তাহলে সে এখানে রাইট করবে, যদি বলে কিছু করো না তাহলে কিছু করবে না, ঠিক আছে। তো যেহেতু এখানে আমরা কি করতে চাচ্ছি? স্টোর করতে চাচ্ছি, তাহলে এখানে সিপিইউ বলবে রাইট করো। রাইট মানে কি? স্টোর করো, ঠিক আছে। সো সিপিইউ বলবে কিসের সাহায্যে? বা সিপিইউ এখানে বলতেছে এই বলাটা মেমোরি পর্যন্ত নিয়ে যাবে কে? কন্ট্রোল বাস, ঠিক আছে। অর্থাৎ সিপিইউ এর যে ইনস্ট্রাকশনস গুলো আছে সেগুলা যে বাসের সাহায্যে পাস করে সেটা হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস হচ্ছে যে মেমোরিতে বলবে রাইট করতে, তখন আমাদের যে ডেটাটা মেমোরিতে চলে গেছে এটা এখানে রাইট বা স্টোর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেটা স্টোর হয়ে গেল। তাহলে কি হচ্ছে? আমি আরেকবার যদি বলি, কিবোর্ডে আমি কোন একটা নাম্বার প্রেস করতেছি, সেই নাম্বারের এগেইনস্টে কন্ট্রোল বাসে একটা কোড যাচ্ছে, কিসের সাহায্যে যাচ্ছে? ডেটা বাসের থ্রুতে এটা যাচ্ছে, যেহেতু একটা ডেটা। আফটার দ্যাট সিপিইউ আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছে, আমি সেই অ্যাড্রেসে যাচ্ছি, সেই অ্যাড্রেসের ডেটা নিয়ে যাচ্ছে ডেটা বাস, অ্যাড্রেস নিয়ে যাচ্ছে অ্যাড্রেস বাস, সেই অ্যাড্রেসে গেলাম। যাওয়ার পরে এখন এখানে আমি কি করব? সেই ইনস্ট্রাকশন আসছে সিপিইউ এর কাছ থেকে। সিপিইউ কার সাহায্যে ইনস্ট্রাকশন দিচ্ছে? কন্ট্রোল বাসের সাহায্যে। তাহলে কন্ট্রোল বাস হচ্ছে আমাকে এখানে কি নিয়ে যাওয়া দিচ্ছে? আমাকে হচ্ছে ইনস্ট্রাকশন নিয়ে যাওয়া দিচ্ছে। আমাদের এখানে রাইট করতে হবে না রিড করতে হবে? আশা করি বোঝা গেছে। ওকে, সো আপনি যখন এখানে রিড করতে চাবেন, আমি ধরে নিচ্ছি এখানে আমি এ স্টোর করলাম, এখানে এ স্টোর হবে না তো এর হচ্ছে 01 ফর্ম স্টোর হবে। সো ধরে নিচ্ছি আপনি এখানে এখন এটাকে কি করতে চাচ্ছেন? এটা আউটপুট ডিভাইস বা এখানে হচ্ছে আপনার মনিটর আছে। তো আপনি যখন এখানে এ প্রেস করবেন তখন হচ্ছে আপনার এখানে এ লেখাটা ওঠা উচিত। তো এটা কিভাবে হচ্ছে? এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ইকোইং, ঠিক আছে, ইকো করা। ওকে, সো এটা কিভাবে হচ্ছে? এই জায়গায় স্টোর হলো, স্টোর হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই যে কন্ট্রোল ইউনিট কি করবে? কন্ট্রোল ইউনিট আবার হচ্ছে মেমোরির কাছে যাবে, মেমোরি কন্ট্রোল ইউনিট তাকে একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেস নিয়ে অ্যাড্রেস বাস মেমোরিতে যাবে, সেই অ্যাড্রেসে গেল। অ্যাড্রেসে যাওয়ার পরে এখন তো আর রাইট করার কিছু নাই, তাই না? সো ইন দিস কেস আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে কি হবে? এখান থেকে আমাদের কন্ট্রোল বাসটা আমাদের রাইট করার রাইটের যে কমান্ড আছে এটার বদলে সে রিডের কমান্ড নিয়ে আসবে। সো আমরা এখান থেকে রিড করব। রিড করার পরে, ঠিক আছে, মেমোরি থেকে কন্ট্রোল বাস কি বললো? রিড করতে। সো আমরা রিড করলাম। রিড করার পরে সেটাকে তো আবার কন্ট্রোল ইউনিটের কাছে নিয়ে আসতে হবে। কন্ট্রোল ইউনিট থেকে তো আবার আউটপুটে যাবে, তাই না? তাহলে মেমোরি থেকে আবার কন্ট্রোল ইউনিটে নিয়ে আসবো কিসের সাহায্যে? আরেকটা বাসের সাহায্যে। তাহলে কোন বাস এখানে ইউজ হবে? ডেটা বাস। তাহলে এইখান থেকে আবার একটা ডেটা বাসে করে সেই ডেটাটা কন্ট্রোল ইউনিটে আসবে। দেন কন্ট্রোল ইউনিট কি করবে? কন্ট্রোল ইউনিট থেকে আবার আউটপুট ইউনিটে পাঠাবে কিসের সাহায্যে? আরেকটা ডেটা বাসের সাহায্যে। এইভাবে করে ডেটা বাসের সাহায্যে আমরা কি করতেছি? প্রিন্ট করতেছি। আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? ওকে, গুড। সো আমার এখানে দুইটা ফ্রেন্ড বসে আছে, আমি ওদের কাছ থেকে ইয়ে নিচ্ছি, ভার্ডিক্ট নিচ্ছি যে জিনিসগুলো বেশি ক্লাটার্ড হয়ে যাচ্ছে কিনা। ওকে, সো আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে আরেকবার হচ্ছে কাইন্ডলি টেনে দেখবেন, সমস্যা নেই। ওকে, সো এরপরে যদি আমরা হচ্ছে বাসটা আমরা শেষ করলাম, অ্যাড্রেস বাস, ডেটা বাস এন্ড কন্ট্রোল বাস। সো এই হচ্ছে বাস। বাসের পরে হচ্ছে আমাদের সিরিয়াল প্যারালাল পোর্ট, এটা পরে এটা দরকার নাই, এটা আপনারা পড়লেই পারবেন। ইনস্ট্রাকশন এক্সিকিউশন। ওকে, সো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের বিষয়টা যদি আমি বলি সেটা হচ্ছে ফেচ এবং ইনস্ট্রাকশন এক্সিকিউশনের হচ্ছে একটা সাইকেল আছে, ঠিক আছে। আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউশন পড়বো না তো, আমরা ইনস্ট্রাকশন সাইকেল পড়বো। ইনস্ট্রাকশন সাইকেল। সো আমরা যদি প্রোগ্রামিং এর ডেফিনেশনের কথা চিন্তা করি, প্রোগ্রামিং এর ডেফিনেশন যখন পড়ছিলাম, প্রোগ্রামিং হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশনস, ঠিক আছে। বাট এখানে আমরা পড়তেছি ইনস্ট্রাকশন, তার মানে কি এটা প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড। ইনস্ট্রাকশন সাইকেল, ঠিক আছে। সো এই ইনস্ট্রাকশন সাইকেলের ভিতরে তিনটা ফেজ আছে। প্রথম ফেজটাকে বলি আমরা ফেচ করা, ফেচ করা। তারপরের সাইকেলটাকে আমরা বলেছি ডিকোড করা। তারপরের সাইকেলটাকে আমরা বলি হচ্ছে, তারপরের কম্পোনেন্টটাকে বলি হচ্ছে আমরা এক্সিকিউট করা। ওকে, উপরে যে ফিগারটা ছিল এই ফিগারটা আমি এখানে আবার ড্র করতেছি এবং ইনস্ট্রাকশন সাইকেলটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে ধরে নিচ্ছি আপনার হচ্ছে কি আছে, একটা মাইক্রো প্রসেসর আছে এবং মাইক্রো প্রসেসরকে আমি ইন দিস কেস মিপি লিখতেছি। ওকে, আফটার দ্যাট আপনার এখানে একটা মেমোরি আছে, আপনার এখানে একটা মেমোরি আছে এবং মেমোরি আর্কিটেকচার আপনি চিন্তা করলে আপনার হচ্ছে দুইটা সেল আছে, ধরে নেন আপনি এইভাবে
এবং ধরে নিচ্ছি প্রত্যেকটা এই সেলের হচ্ছে একটা অ্যাড্রেস আছে, একবারে সিম্পল একটা 01, 02, 03, 04, 05, 06, 07, ওকে। এবং এইখানে হচ্ছে আপনার একটা ইনপুট আউটপুট ডিভাইস আছে, আইও ডিভাইস, ওকে। এবং তারা কি করতেছে, কমিউনিকেট করতেছে কিসের সাহায্যে, বাসের সাহায্যে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। সো আপনাকে যখন আমি বলবো, লেটস সে আপনার হচ্ছে গুগল ক্রোম আপনি ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে, লেটস সে হচ্ছে আপনি পিসি অন করছেন, পিসি অন করার পর একটা অ্যাপ্লিকেশন অন করছেন, লেটস সে ইউটিউব। সো ইউটিউবটা কি সারা জীবন, আমি কি বলছিলাম, মাইক্রোপ্রসেসরের সাথে সবসময় র্যাম কানেক্টেড থাকবে, আমি এটা বলছিলাম, তাই না? সো আপনি যখন ইউটিউব অন করতেছেন না, তখনও কি সে র্যামে অবস্থান করতেছে, অর্থাৎ আপনার কম্পিউটার সকল কিছু কি র্যামে থাকতেছে? অ্যান্সার হচ্ছে না, র্যামের এত জায়গা নাই। তাহলে সবকিছু থাকতেছে কোথায়? ওই যে একটু আগে আমরা পড়ছিলাম সেকেন্ডারি ডিভাইস, সেকেন্ডারি মেমোরি, সেই সেকেন্ডারি মেমোরির ভিতরে প্রচুর জায়গা আছে, 512 জিবি, 1 টেরাবাইট, এগুলো খুবই নর্মাল স্পেস, ঠিক আছে। সো আপনার যে কোনো অ্যাপ্লিকেশন সবকিছু স্টোর আছে কই, ওই এসএসডি তে বা সেকেন্ডারি যে ডিভাইস মেমোরি আছে সেইখানে, ঠিক আছে। তো যখনই আপনি আপনার অপারেটিং সিস্টেম বলতে আপনার হচ্ছে এই ইন্টারফেসটা, এটা ইউজ করে যখন হচ্ছে ধরেন এখানে একটা অ্যাপস আছে, এটা ডাবল ক্লিক করলেন, ওটা ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যেতে একটু সময় নেয় না? কেন সময় নেয়? এটা দেখেন। তো যখন আপনি এখানে প্রেস করছেন, প্রেস করার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গার আপনি তো একটা অ্যাপ্লিকেশনকে প্রেস করছেন, অ্যাপ্লিকেশনের বিহাইন্ড দ্য সিনে যদি দেখেন সবগুলো কি আছে, ইনস্ট্রাকশনস, মিলিয়নস অফ লাইনস অফ ইনস্ট্রাকশন। তো সকল ইনস্ট্রাকশন কি হবে, সবকিছু র্যামের ভিতরে লোড করা হবে, ঠিক আছে। আপনার যে অপারেটিং সিস্টেম আছে, ওএস আছে, সেই ওএস কি করবে, সেকেন্ডারি যে ডিভাইস আছে সেই ডিভাইস থেকে এই যে আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেই যেটার কোড আছে সবগুলো কোডকে সে হচ্ছে র্যামের ভিতরে লোড করবে। এখন র্যামের ভিতরে কি আছে, লোড করা কোড আছে, ওকে। সো কোড কি, কোড হচ্ছে খালি ইনস্ট্রাকশন, ওকে। সো মাইক্রোপ্রসেসর কাজ করবে কিভাবে, ধরে নেন আপনার এখানে বেশ কয়েকটা বল হচ্ছে একটা টেবিলে হচ্ছে বসে আছে, মানে হচ্ছে স্থির অবস্থায় আছে। তো এটা সারা জীবন বসেই থাকবে যদি আপনি যে কোনো একটা বলকে ট্রিগার না করেন। ধরেন আপনি এই বলকে ট্রিগার করলে এই যে একে হিট করবে, এই যে একে হিট করবে, সো একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলে যাবে, ঠিক আছে। সো এখানেও সেম। সো মাইক্রোপ্রসেসর যে কোনো কাজ করার জন্য সর্বপ্রথম কি করবে, মেমোরির কাছ থেকে ডেটা চাইবে, মেমোরির কাছ থেকে ইনস্ট্রাকশন যাবে। এই যে র্যামের কাছে এখন কি আছে, প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলো আছে, এখানে তো নর্মাল ডেটা নাই। কারণ কি, আপনি এখান থেকে কি লোড করছেন, প্রোগ্রামের ইনস্ট্রাকশন লোড করছেন। সো সকল ইনস্ট্রাকশন এখানে আছে 01 আকারে, সকল ইনস্ট্রাকশন এখানে 01 এভাবে করে আছে। সো আপনি যখন আপনার মাইক্রোপ্রসেসর যখন এর কাছ থেকে ডেটা চাচ্ছে, আপনার মাইক্রোপ্রসেসর আপনাকে কি বলতেছে, একটা অ্যাড্রেস দিচ্ছে। লেটস সে আপনাকে বললো 5 নাম্বার যে মেমোরি অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে যাও। সো আপনার এই মাইক্রোপ্রসেসর থেকে র্যামে যাওয়ার জন্য বা মেমোরিতে যাওয়ার জন্য এখানে কে কাজ করবে, একটা বাস কাজ করবে। সেই বাস হচ্ছে এই অ্যাড্রেসটাকে নিয়ে মাইক্রোপ্রসেসর থেকে র্যামের কাছে কি করবে, জার্নি করবে, করে সে এখানে আসছে। এখানে ধরেন বেশ কিছু ডেটা আছে, ওকে। তো এই জায়গায় আসছে, আসার পরে এখন কি করবে, এই ডেটাগুলোকে সে, ধরে নিচ্ছি আমাদের এরকম একটা কিছু আসছে, আমাদের হচ্ছে এই ডেটাগুলোকে রিড করতে হবে বা মাইক্রোপ্রসেসরের কাছে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা ফেচ করা বলতেছিলাম। সো এরকম একটা ইনস্ট্রাকশন আছে। সো এখান থেকে আবার ডেটা বাস থাকবে, সেই ডেটা বাস আবার কি করবে, এই ডেটাটাকে নিয়ে সে হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাছে আসবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, অ্যাড্রেস বাস, মাইক্রোপ্রসেসর আমাকে একটা অ্যাড্রেস দিল, আমি কি করলাম, অ্যাড্রেস বাসে চড়ে র্যামের কাছে গেলাম বা মেমোরির কাছে গেলাম, সেই অ্যাড্রেসে গেলাম, যে একটা ডেটা পেলাম সেই ডেটাটাকে নিয়ে আমি আবার আমার মাইক্রোপ্রসেসরের কাছে ব্যাক করলাম ডেটা বাসের মাধ্যমে, ওকে। সো এখন হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাছে কি আছে, 111 আছে বা এরকম কিছু একটা আছে, ওকে। সো এই যে প্রসেসটা এতক্ষণ হলো, এটাকে আমরা বলি হচ্ছে ডেটা ফেচ করা। ইনস্ট্রাকশন সাইকেলের প্রথম পার্ট আমরা শেষ করলাম, ফেচ করলাম। এর পরের পার্টটা কি, এর পরের পার্টটা হচ্ছে ডিকোড করা, ওকে। সো হোয়াট ডু ইউ মিন বাই ডিকোডিং, ওকে। সো যদি এখানে এ থাকতো, আমরা ডিকোডিং মানে বুঝতাম যে এ এর হচ্ছে ASCII ভ্যালু 65 এর হচ্ছে যে বাইনারি ভ্যালু যেটা হবে সেটা ডিকোডিং। অ্যাকচুয়ালি এটা ডিকোডিং না। কারণ কি, কারণটা হচ্ছে যে আপনি মেমোরিতে যেটা স্টোর করা আছে আপনার রাইট নাও, সেটা কিন্তু ইনস্ট্রাকশন, এটা কিন্তু নর্মাল কোনো ইমেজের ডেটা না, যেটাকে আপনি হচ্ছে মাইক্রোপ্রসেসরে নিয়ে এসে ওটাকে কনভার্ট করে একটা ইমেজের রূপ দিবেন, একটা ডিকোডিং করবেন, এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টা হচ্ছে রাইট নাও আপনার মেমোরিতে যা আছে সবকিছু কি কোন একটা প্রোগ্রামের ইনস্ট্রাকশন, সেগুলো বাইনারি আকারে আছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি ইনস্ট্রাকশনের বাইনারি কোডকে এইখানে নিয়ে আসছেন। তাহলে এই বাইনারি কোডটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এইটা বুঝতে হবে কাকে, মাইক্রোপ্রসেসরকে। আফটার দ্যাট মাইক্রোপ্রসেসর অন্যান্য কম্পোনেন্টকে ইনস্ট্রাকশন দিবে, তোমরা এই কাজ করো, ওকে। আশা করি বোঝা গেছে, ওকে। বিষয়টা যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, সেটা হচ্ছে একটু আগে আমি বলছি আমার মাইক্রোপ্রসেসর পুরো জিনিসটা লিখতে অনেক কষ্ট হচ্ছে, সো দ্যাট আমি এখানে কি লিখছি, মিউপি লিখছি, ওকে। সো যখনই হচ্ছে আমি এখানে মিউপি লিখবো, তখনই আপনি বাই ডিফল্ট কি এটাকে কি করে নেবেন, এটাকে মাইক্রোপ্রসেসর ধরে নেবেন। সো এই যে ধরে নিচ্ছেন আমি মিউপি লিখতেছি, আপনি মাইক্রোপ্রসেসর ধরতেছেন, এই জিনিসটা হচ্ছে ডিকোডিং, ওকে। সো এখানে হচ্ছে 11 লেখা আছে,
এবং আমি আমার কম্পিউটারকে ধরে নিচ্ছি আমি নিজের মধ্যে একটা কম্পিউটার বানাইছি, পৃথিবীর কোনো তোয়াক্কা আমি কোনো রুলস আমি মানি নাই। আমি বলছি যে কোন একটা ইনস্ট্রাকশনে যখনই 1 1 দেখবা সেটা মানে মাইক্রোপ্রসেসরকে আমি বলে দিছি যখনই তোমার কাছে ফেচ করে কেউ 1 1 1 নিয়ে আসবে তখনই তুমি বুঝবা যে তোমাকে হচ্ছে অফ হয়ে যাইতে বলছে, তোমাকে হচ্ছে শাটডাউন হয়ে যাইতে বলছে। তখন আবার যখন এই যে ফেচিংটা হয়ে যাবে, ফেচিং হয়ে যাওয়ার সাথে সাথে সে কি করে দেবে, শাটডাউন করে দেবে কম্পিউটার। বা আমি বলে দিছি যখনই সে 0 1 1 এইরকম একটা বাইনারি কোডকে নিয়ে আসবে তখনই তুমি কি বুঝবা, তোমাকে এইটাকে একটা অ্যাডিশন করতে হবে, ঠিক আছে, তখন তুমি অ্যাডিশন করবা। এরকম কিছু আমরা বলে দিচ্ছি। সো এই যে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি ডিকোডিং। সো এই যে আপনার বাইনারি কোড থেকে আপনাকে একটা মিনিংফুল একটা কিছু বা একটা কিছু আপনি করতেছেন, ঠিক আছে, লেফটে একটা কাজ করতেছেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিকোডিং। এবং এই যে আপনি যে কাজটা করতেছেন এটাকে আমরা বলি হচ্ছে অপ কোড, ঠিক আছে, অপ কোড, অপারেশন কোড, ঠিক আছে, অপারেশন কোড। ওকে, আরেকবার আমি বলি লাস্টবারের মতো, সেটা হচ্ছে 0 1 1 এটা দেখে আপনি ধরে নেন বুঝলেন যে আপনাকে কম্পিউটার অ্যাডিশন একটা অপারেশন করতে বলছে, ঠিক আছে, অ্যাডিশন একটা অপারেশন করতে বলছে। তাহলে 0 1 1 এটা হচ্ছে আপনার কি ফেচ করা ডেটা বা র ডেটা, এই ডেটা থেকে আপনি কি করলেন, ডিকোডিং এর মাধ্যমে জানতে পারলেন আপনাকে কি করতে হবে, দেন হচ্ছে আপনি এটাকে পারফর্ম করবেন, ঠিক আছে। সো ডিকোডিং এর মাধ্যমে যে অ্যাডিশন করতে হবে, এই অ্যাডিশনটা যে আপনি জানতে পারছেন বা আপনার প্রসেসর যে বুঝতে পারছে, এটাকে আমরা বলতেছি অপ কোড, ওকে, অপারেশন কোড। আফটার দ্যাট আমাদের ডিকোডিং শেষ। ডিকোডিং এর পরে আসে হচ্ছে এক্সিকিউশন। ডিকোডিং করে আপনি যে ইনস্ট্রাকশনসটা আপনি জেনারেট করছেন, আপনার প্রসেসর যেটা বুঝতে পারছে সেটাকে সে এখন কি করবে, এক্সিকিউট করবে। যদি সেই ইনস্ট্রাকশন পরে বুঝতে পারে তাকে অফ হয়ে যাইতে বলছে, সে কি করবে, সকল জিনিসকে অফ করে দিবে, শাটডাউন করে দিবে। যদি সে বুঝতে পারে যে তাকে 2টা ইউনিটের যোগ করতে হবে তাহলে সে যোগ করবে, যদি সে মনে করে যে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করবে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তো ইনস্ট্রাকশন সাইকেলে প্রথমে কি হচ্ছে, মাইক্রোপ্রসেসর আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছে, আমি সেই অ্যাড্রেসে যাচ্ছি, সেই অ্যাড্রেসের যে ডেটা আছে সেই ডেটাকে আমি হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাছে নিয়ে আসতেছি। আফটার দ্যাট মাইক্রোপ্রসেসর কি করতেছে, সেই ডেটাটাকে ডিকোড করতেছে, সেই ডেটাটা দ্বারা কি বোঝাচ্ছে, এটার মিনিং বের করতেছে, মিনিং বের করার পরে সেই মিনিং অনুযায়ী সে এক্সিকিউট করতেছে। সো দিস ইজ দ্য হোল ইনস্ট্রাকশন সাইকেল অফ মাইক্রোপ্রসেসর। বুঝা গেছে? তো ফোন ইউজ করতেছিস, ওকে। সো ইনস্ট্রাকশন সাইকেল আমরা বুঝলাম, ইনস্ট্রাকশন এক্সিকিউশন, ফেচ, ডিকোড, এই যে ফেচ পার্ট আর এক্সিকিউট পার্ট। ফেচ পার্টের মধ্যে এরা ডিকোড পার্টকে নিয়ে আসছে, বাট আমরা ফেচ, ডিকোড, এক্সিকিউট এটা বুঝবো। ইনপুট আউটপুট ডিভাইস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক্সাম্পল। আচ্ছা, এই যে এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ, এখন হচ্ছে আমরা আসি হচ্ছে কিছু জিনিস বলতে এই যে ডিকোড করে যে জিনিসটাতে নিয়ে আসলো। হ্যাঁ, যে এইখানে মুভ এক্স এ লেখা আছে, যে যদি আমরা হচ্ছে প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরি সেটা হচ্ছে মেশিন ইনস্ট্রাকশন বা মেশিন কোড, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে। যেহেতু এটা করা অনেকটা কষ্টসাধ্য, দেন হচ্ছে আমাদের আসলে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা খুবই মেশিন লেভেলের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। সো আপনাকে আমি এই যে বারবার বলতেছি যে এইখান থেকে সে কি করতেছে, কোডগুলাকে নিয়ে আসতেছে, কোডগুলা নিয়ে এসে সে এখানে বুঝতে চাচ্ছে তাকে কি করতে হবে, বোঝার পরে সে একটা কি জেনারেট করতেছে, অপকোড জেনারেট করতেছে, ঠিক আছে। সো অপকোড গুলা দেখতে কেমন হয় দেখেন, এই যে এগুলো এক একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো এক একটা অপকোড, ঠিক আছে। এই অপকোড দ্বারা সে কি বুঝতেছে, সে এই অপকোড দ্বারা বুঝতেছে fetch the contents of location A and put it in register X। আপাতত এগুলো একটু ঘুরে লাগবে, একটু পরে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। সো আমরা এদিকে আপাতত না যাই, আমরা একটা ইম্পর্টেন্ট সাইটে যাচ্ছি, সেটা হচ্ছে পাইপলাইনিং। হ্যাঁ, যে প্রিভিয়াসলি যদি আপনারা যখন 8086 এর ভিডিও দেখতেছেন, আপনাদের নিশ্চয়ই একটা চ্যাপ্টার আছে আমাদের হচ্ছে হিস্টোরি অফ হচ্ছে মাইক্রোপ্রসেসর। সো এখানে হচ্ছে 8085 ছিল, যেটা হচ্ছে এটার প্রেডিসেসর। সো 8085 কিভাবে কাজ করে এবং 8086 কিভাবে কাজ করে, কেন আমরা 8086 শিখতেছি, এটা বোঝা জরুরি। ওকে, সো 8085 এবং 8086 এর মধ্যে একটা হিউজ পার্থক্য বা ডিফারেন্সিয়েট করা হচ্ছে পাইপলাইনিং কনসেপ্ট। সো পাইপলাইনিং কনসেপ্টের আগে আমি আপনাদের বলবো যে দুইটা সিনারিও চিন্তা করতে। আমরা সবাই হচ্ছে রাজমিস্ত্রি টার্মটার সাথে পরিচিত, তাই না, যারা হচ্ছে যে বাড়িঘর তৈরি করে। ওকে, সো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, সো গ্রামের দিকে যেটা হয় সেটা হচ্ছে সেটা পরে বলতেছি। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা মিস্ত্রি আছে, সেই মিস্ত্রি কি বানাচ্ছে, এখানে বাড়ি বানাচ্ছে, ঠিক আছে, বাড়ির ওয়াল গাঁথতেছে, সো এতটুকু করছে। এবং এই মিস্ত্রি যেখানে আছে সেখান থেকে একটু দূরে ইটের কি আছে, ইটের হচ্ছে যে মানে যে জায়গায় ইট স্তূপ আকারে আছে এরকম একটা ইটের পাহাড় আছে, বা ইটের যেগুলাকে আমরা কি বলি হোয়াট এভার, যেটা এখানে ইটের একটা স্ট্যাক আছে। ওকে, সো এরকম যদি হয় রাজমিস্ত্রি একা, তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা করে ইট তাকে এখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তাকে সেই ইট এখান থেকে সে নিতে গেল, নিয়ে আসার পরে এখানে সে আবার নিয়ে আসবে, নিয়ে আসার পরে সে ইট এখানে কি করবে, গাঁথবে বা অ্যাড করবে, ঠিক আছে, গাঁথবে বা অ্যাড করবে, যে গাঁথা। ওকে, গাঁথলো, একটা ইট গাঁথলো, সে আবার কি করবে, এখান থেকে আবার এখানে আসবে, এখানে এসে আবার আর একটা ইট নেবে, আবার এখানে ব্যাক করবে, আবার গাঁথবে, আবার আসবে, আবার গাঁথবে, এইভাবে কাজ করবে। তো এটা যদি আমরা হচ্ছে একটা
ইয়ার সাহায্যে দেখি, একটা গ্রাফের সাহায্যে। সো প্রথমবার সে কি করতেছে, ইট নিতে যাচ্ছে, ঠিক আছে, ইট নিতে যাচ্ছে। ইট নিতে যাওয়ার বিষয়টাকে ইট নিতে যাওয়া এবং নিয়ে আসা, এই যে নিতে যাওয়া এবং নিয়ে আসা পর্যন্ত যে বিষয়টা, এটাকে আমরা ধরতেছি হচ্ছে এফ, ঠিক আছে, এটাকে আমরা ধরতেছি এফ। ওকে, সো একবার নিতে গেল, নিয়ে আবার ফিরে আসলো, এটাকে বলতেছি এফ। ফিরে আসার পরে সে কি করতেছে, সে ইটটাকে এখানে গাঁথতেছে, অর্থাৎ সে এখানে ইটটাকে কাজে লাগাচ্ছে বা এক্সিকিউট করতেছে। সো এটাকে আমরা ধরতেছি হচ্ছে ই, ঠিক আছে। ইট যখন হচ্ছে ওয়ালে অ্যাড করতেছে, এটাকে আমরা ধরতেছি ই। যেহেতু প্রথমবার ইট নিয়ে আসছে, এই জন্য আমরা এটাকে বলছি F1, প্রথমবার আনা ইটটাকে সে গাঁথতেছে, এই জন্য আমরা বলছি E1। প্রথমবার গাঁথা শেষ, তাহলে সে কি করবে, গাঁথা শেষ, এখন তো বসে থাকবে না, সে আবার যাবে, আবার নিয়ে আসবে, অর্থাৎ আরেকবার ইট নিতে যাচ্ছে। সো এই আরেকবার যাচ্ছে, এটাকে আমরা বলছি F2। এবং আরেকবার নিয়ে আসার পরে সে কি করবে, আবার এটাকে এখানে গাঁথবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে E2। আবার যাবে F3, আবার আনবে, নিয়ে এসে অ্যাড করবে E3। আবার যাবে F4, আবার নিয়ে আসবে E4। আবার যাবে F5, আবার নিয়ে আসবে E5। ওকে, এইভাবে কাজটা চলতেছে। ওকে, সো এটা কি এফিশিয়েন্ট? অবশ্যই না। তাহলে জেনারেল পারপাসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি থাকে, একজন মিস্ত্রি থাকে, সেই মিস্ত্রির কাজ কি থাকে, সে হচ্ছে শুধুমাত্র ইট গাঁথবে বা ইটগুলোকে অ্যাড করবে ওয়ালে। এন্ড আরেকজন থাকবে লেবার, যার কাজ থাকবে হচ্ছে জাস্ট ইট নিয়ে আসা, ঠিক আছে, ইট নিয়ে এসে তার কাছে স্ট্যাক করে দেওয়া, যাতে সে এই মিস্ত্রি তার ইচ্ছা মতো ইট নিয়ে সেইখানে কাজগুলো চালা যেতে পারে। ওকে, এই ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে, এই ক্ষেত্রে পার্সন কয়জন, দুইজন। একটু আগে যে জিনিসটা দেখলাম এটা 8085 এর ক্ষেত্রে হয়, এটা হচ্ছে 8086 এর ক্ষেত্রে হয়। আমরা এখন যেটা দেখবো, পার্সন কয়জন, দুইজন, ঠিক আছে। তার মানে দুইটা হচ্ছে আমাদের এখানে গ্রাফ রাখলাম আমরা। ওকে ওকে, সো ধরে নিচ্ছি প্রথমে হচ্ছে মিস্ত্রি যে কি নিয়ে আসছে, ডেটা নিয়ে আসছে, বা সরি আমরা ইট নিয়ে আসছে, অর্থাৎ F1 পারফর্ম করছে। সো F1 যখন পারফর্ম হয়ে গেছে, একটা ইট যখন এখানে চলে আসছে, মিস্ত্রি কি করবে, এখানে সে তার কাজ শুরু করে দিবে, অর্থাৎ এক্সিকিউশন 1ও করে ফেলছে। সো এক্সিকিউশন যখন সে করতেছিল, তখন তার লেবারটা যে আছে সে কি করবে, এক্সিকিউশন করার সময় বা এখানে ইট গাঁথার সময় সে আবার কি করবে, এখান থেকে ইট নিয়ে আবার সেখানে চলে আসবে। এক্সিকিউশন যতক্ষণে সে করতেছে, ততক্ষণে সে আরেকটা কি নিয়ে আসতেছে, সেকেন্ড ইটটা নিয়ে আসতেছে। সো এখন এই মিস্ত্রিকে ওয়েট করতে হবে না, মিস্ত্রি এক্সিকিউশন করার সাথে সাথে দেখবে যে এখানে আরেকটা ইট চলে আসছে, রাইট নাও সে কি করবে, সাথে সাথে ওই ইটটাকেও গেঁথে ফেলবে, E2। ওকে ওকে, যখন সে 2 নাম্বার ইট গাঁথতেছিল, তখন এই লেবারটা কি করবে, আরেকটা ইট নিতে যাবে। সো আরেকটা ইট নিতে গেছে, সো 3 নাম্বার ইট নিতে গেছে, 3 নাম্বার ইট নিয়ে আসছে, এক্সিকিউশন শেষ করছে, অর্থাৎ গাঁথা শেষ করছে, গাঁথা শেষ করে দেখে যে আরেকটা ইট চলে আসছে। সো তখন সে কি করবে, মিস্ত্রিটা E3 এর কাজ শুরু করে দিবে, E3 কে গাঁথবে। E3 যখন করতেছিল, তখন লেবার কি করবে, F4 বা এক্সিকিউশন 4 এর জন্য সে হচ্ছে ডেটা নিয়ে আসবে বা ইটটা নিয়ে আসবে, সে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখানে E4 হচ্ছে, E4 চলাকালীন সময় আরেকটা ইট নিয়ে আসতেছে লেবার। সো এখানে E5 হচ্ছে, এটার সাহায্যে, ঠিক আছে, এইভাবে চলতেছে। একটু আগে আমরা যদি পুরো কনসেপ্টটা বুঝি, তাহলে একটু আগে আমার সেম পরিমাণে কাজ করতে, অর্থাৎ 5টা ইট গাঁথতে যতটুকু সময় লাগতেছিল, আর এখন আমাদের 5টা ইট গাঁথতে যে সময় লাগতেছে, সেটার মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে, রাইট। সো এটা হচ্ছে পাইপলাইনিং, যেখানে আমরা কি করতেছি, আমরা একটা কাজকে দুইটা প্রসেসের থ্রুতে ভাগ করে দিচ্ছি। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, সো ইন্টেল 8085 এই প্রসেসে চলতো, 8086 এই প্রসেসে চলতেছে, 8086 এর আরো বেশ কিছু ভার্সন আছে, 80263, 80286 বা 386, এগুলোতে আরো বেশি পাইপলাইনিং হয়েছে, আরো বেশি পরিমাণে এখানে কি আছে, এক্সিকিউশন কোড আছে। সো এগুলো হচ্ছে তাদেরকে আরো বেশি এফিশিয়েন্ট করতেছে। আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি যে কম্পিউটারের সাথে এটাকে কিভাবে হচ্ছে, এক্সিকিউশন ইউনিট এবং আচ্ছা, এখানে যে আমি মাত্র বললাম যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেবার আর একটা হচ্ছে রাজমিস্ত্রি। ওকে, সো কম্পিউটার বা মাইক্রোপ্রসেসরে তো হচ্ছে লেবার বা আমাদের হচ্ছে রাজমিস্ত্রি নাই, এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে ইইউ আর একটা হচ্ছে বিআইইউ। ঠিক আছে, একটা কি বলতেছি, একটাকে বলতেছি ইইউ আর একটাকে বলতেছি বিআইইউ। ইইউ কে আমরা চিন্তা করতে পারি রাজমিস্ত্রির সাথে বা মেইন মিস্ত্রির সাথে, এটা হচ্ছে মিস্ত্রি, এবং বিআইইউ কে আমরা কম্পেয়ার করতে পারি লেবারের সাথে। সো এটা হচ্ছে লেবার। ওকে, মিস্ত্রি এন্ড লেবার। ওকে, সো এবার এখানে দেখি, সো যখন এক্সিকিউশন ইউনিট কোন একটা ডেটার উপরে কাজ করতেছে, এক্সিকিউশন ইউনিট ধরে নিচ্ছি যে এক্সিকিউশন ইউনিট কোন একটা ডেটা F1 এর উপরে কাজ করতেছে, তখন বিআইইউ এটাকে আমরা বলি বাস ইন্টারফেস ইউনিট। ঠিক আছে, যখন এক্সিকিউশন ইউনিট বা ইইউ কোন একটা ডেটার উপরে কাজ করতেছে, ইন দ্য মিন টাইম বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিট যেটা করতেছে, মেমোরির কাছ থেকে, ইটের স্ট্যাক মানে কিন্তু এখানে মেমোরিকে বোঝাচ্ছে আমি, মেমোরির কাছে যাচ্ছে, সে মেমোরির কাছ থেকে যে সে নতুন আরেকটা ডেটা নিয়ে আসতেছে, তার কাছে রেডি করে দিচ্ছে। এক্সিকিউশন ইউনিট কি করতেছে, তার কাজ শেষ করে সে আরেকটা ডেটা পাচ্ছে, সে ওই ডেটার উপরে কাজ শুরু করতেছে।
ততক্ষণে আবার সে কি করতেছে, বিআইইউ কি করতেছে, আরেকটা ডেটা নিয়ে আসতেছে, এখানে দিচ্ছে, এক্সিকিউশন ইউনিট এভাবে কাজ করতেছে, এভাবে জিনিসটা খুবই স্পিডে হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। ওকে, এতটুকু যদি বুঝি তাহলে এটা বোঝার জন্য আমরা মোটামুটি প্রিপেয়ার, বাট এখনো একটা কনসেপ্ট এখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে মেমোরি সেগমেন্টেশন এবং মেমোরি ব্যাংকিং নামের দুইটা টার্ম আছে, সেই দুইটা। ওকে, মেমোরি সেগমেন্টেশন এন্ড মেমোরি ব্যাংকিং পড়লে আমরা 8086 এর ইন্টারনাল আর্কিটেকচার বোঝার জন্য মোটামুটি পরিপক্ক হয়ে যাব। ওকে, আচ্ছা, সো 8086 এ আমরা কি কি পড়ছিলাম? তিনটা আমরা বাস পড়ছিলাম। কি কি বাস? অ্যাড্রেস বাস, ডেটা বাস, আর একটা হচ্ছে আমাদের কি বাস ছিল? কন্ট্রোল বাস। ওকে, 8086 এর যে অ্যাড্রেস বাস আছে সেটা 20 বিটের। কত বিটের? 20 বিটের। অ্যাড্রেস বাস 20 বিটের। অ্যাড্রেস বাস যখন 20 বিট, তার মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাড্রেসে 20টা করে এরকম ঘর আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ঘরে কতগুলা করে নাম্বার থাকতে পারে? 0 অথবা 1। মানে 20টা ঘরে কতগুলা নাম্বার থাকা পসিবল? 2 টু দি পাওয়ার 20, ঠিক আছে? যদি আমি বলি যে অ্যাড্রেস বাস হচ্ছে 2 বিটের, অ্যাড্রেস বাস 2 বিটের, তার মানে কি আমার কাছে মেমোরি আমাকে দুইটা সেল দিছে, এই দুইটা সেলে কতগুলা নাম্বার প্রেজেন্ট করা যায়? 4টা নাম্বার, হয় 00 অথবা 11, 00 অথবা 11 অথবা 01 অথবা 10। অর্থাৎ অ্যাড্রেস বার যখন 2 বিট তখন আমাদের কতগুলো লোকেশন হচ্ছে? 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টা লোকেশন হচ্ছে। অ্যাড্রেস বাস যদি আমাকে আরেকটা দেয়, অর্থাৎ 3 বিট দেয়, তাহলে এখানে আরো কি 00 এভাবে 8টা সংখ্যা এখানে প্রেজেন্ট করা যাচ্ছিল। সো তখন আমাদের এটা 8 বিট হয়ে যাচ্ছিল, ঠিক আছে? সো অ্যাড্রেস বাস আমাদের 8086 এর ক্ষেত্রে 20 বিট প্রোভাইড করে, ঠিক আছে? ওকে, ফাইন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বাট সমস্যা একটা জায়গাতে আছে। সমস্যাটা হচ্ছে 20 বিটকে যদি আমরা হচ্ছে দেখি, সেই 20 বিট মানে হচ্ছে আমাদের 1 মিলিয়ন, ঠিক আছে? 20 বিট মানে কি? আমাদের 1 মিলিয়ন অ্যাড্রেস থাকতেছে এখানে। অ্যাড্রেস বার 2 বিট হলে আমরা দেখতেছিলাম 4টা অ্যাড্রেস হচ্ছিল, 3 বিট যদি হয় তাহলে 8টা অ্যাড্রেস হচ্ছিল, যদি এটা 20 বিট হয় তাহলে 1 মিলিয়ন অ্যাড্রেস হচ্ছে। বাট এইটা আমাদের সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কম্পিউটার হ্যান্ডি সবসময় হচ্ছে বাইটের সাথে হিসাব করে। ওকে, কম্পিউটার অলওয়েজ বাইটের সাথে হিসাব করে অভ্যস্ত। তো যখন বাইটের জিনিসটা আসতেছে, যদি আমরা 20 বাইটের ক্ষেত্রে দেখি, 20 বিটের ক্ষেত্রে দেখি, সরি, 20 বিটকে যদি আমরা বাইটে কনভার্ট করি, তাহলে একটা কি আসে? একটা 8 বিট, 4 বিট, 8 আর 16 4 20, 20 বিটকে আমরা এভাবে ভাঙায় লিখলাম। 8 বিট সমান কি? 1 বাইট। 8 বিট সমান কি? 1 বাইট। এই 4 বিট সমান কি? 4 বাইট, তার মানে 2.5 বাইট। মেমোরি আমাকে এরকম কোনো ফ্র্যাকশনাল কোনো জায়গা দিবে না। হয় আমাকে 3 বিট নিতে হবে, হয় আমাকে 2 বিট নিতে হবে, সে আমাকে ফ্র্যাকশনাল কোনো জায়গা দিবে না। যদি ফ্র্যাকশনাল জায়গা দেয় সেখানে জায়গার অপচয় হবে। ওকে, সো জাস্ট এই একটা কনসেপ্ট আমরা আপাতত ধরে নিই, যদিও না বুঝে আমরা ধরে নিই, ঠিক আছে? সো 20 বিটে আমার সমস্যা কি? 20 বিটে আমার সমস্যা হচ্ছে মেমোরি বা আমার যে কন্ট্রোল ইউনিট আছে, মেমোরি অভ্যস্ত কন্ট্রোল ইউনিট, এই যে কন্ট্রোল ইউনিটটা বা আমার যে সিপিইউটা আছে, সেই সিপিইউ 20 বিট ডেটার সাথে কাজ করে অভ্যস্ত না। 20 বিট ডেটা যদি তাকে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে ডেটা ওয়েস্টেজ যাবে। সো আমরা এটা চাই না। আমরা চাই জিনিসটা 16 বিটে করতে, আমরা চাই 16 বিটে করতে। ওকে, এখন আমরা একবারে নিচের দিকে আরেকটা চিত্র আঁকাবো, মেমোরিকে আরেকটু বড়ভাবে আঁকাবো এখানে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমরা এখানে একটা মেমোরি আঁকাচ্ছি। ওকে, ফাইন, গুড, ফাইন ফাইন ফাইন। মেমোরি 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 মেমোরি। ওকে, আমরা একটা মেমোরি আঁকলাম। ওকে, এখন আমরা যেটা পড়তেছি সেই টপিকের নাম হচ্ছে সেগমেন্টেশন, মেমোরি সেগমেন্টেশন। সো মেমোরি সেগমেন্টেশনে যেটা হচ্ছে সেটা হলো প্রত্যেকটা, আমরা কি বলছি? 20 বিট বলছি না? 8086 যেহেতু পড়তেছি, তার মানে কি আমার যে প্রত্যেকটা জায়গার অ্যাড্রেস 20 বিট হইতে পারে। 20 বিট মানে হচ্ছে আমাদের 5টা করে হেক্সাডেসিমাল ডিজিট, তাই না? যে আমাদের এখানে লেটস হচ্ছে 10105, ঠিক আছে? এরকম একটা কিছু থাকলো হেক্সাডেসিমাল, এইচ মানে হেক্সাডেসিমাল, এইচ কে আমরা কাউন্ট করতেছি না। 10105, তার মানে এখানে কত বিট আছে? 1 এর জন্য 4 বিট, 4 বিট 8 বিট, 4 বিট 12 বিট, 4 বিট 16 বিট, 4 বিট 20 বিট। ওকে, সো এরকম। সো অ্যাকচুয়াল যে মেমোরি, অ্যাকচুয়াল যে র্যাম, সেই র্যামটা এরকম ভাবেই অ্যাড্রেস করা থাকে, জাস্ট এইভাবে অ্যাড্রেস করা থাকতেছে 10106, 10107, 10108 এইভাবে। ওকে, এটাতে কোনো সমস্যা নেই। তবে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্রসেসরের, মাইক্রোপ্রসেসরের। মাইক্রোপ্রসেসরের কি সমস্যা? মাইক্রোপ্রসেসরের সমস্যা হচ্ছে সে 20 বিট নিয়ে কাজ করবে না। সে যদি কাজ করতে চায় তাকে 8 বিট দিতে হবে অথবা
4 বিট দিতে হবে, সরি 8 বিট দিতে হবে অথবা 16 বিট দিতে হবে অথবা 24 বিট দিতে হবে, ঠিক আছে। সো যেহেতু 24 বিট আমরা দিতে পারতেছি না, সো আমরা এখানে চিন্তা করলাম কেননা এই জায়গায় যা আছে সেটা এরকমই থাকুক, আমরা মাইক্রোপ্রসেসরকে অন্য একটা টাইপে জিনিসটা 16 বিটে রিপ্রেজেন্ট করে দিই, ঠিক আছে। কি বলছি আমি, 16 বিটে তাকে আমরা অ্যাড্রেস দিব, ঠিক আছে, 16 বিটে তাকে আমরা অ্যাড্রেস দিব। এই উদ্দেশ্যে আমরা যেটা করলাম, আমাদের রিয়েল মেমোরিকে আমরা সেগমেন্টাইজ করলাম, 4টা ভাগে সেগমেন্ট করি, ঠিক আছে। 4টা ভাগের নাম হচ্ছে আমি এখানে বলতেছি। প্রথম ভাগটাকে আমরা বলি হচ্ছে সিএস, তারপরের ভাগটাকে বলি আমরা হচ্ছে এসএস, তারপরের ভাগটাকে আমরা বলি হচ্ছে ডিএস, তারপরের ভাগটাকে বলি হচ্ছে আমরা ইএস। ওকে, সো এই যে সেগমেন্টেশন, এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল র্যামের উপরে কিন্তু প্র্যাকটিক্যালি করা হচ্ছে না, মানে ম্যানুফ্যাকচারিং এর সময় কিন্তু এই সেগমেন্টেশন করা হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে ইন্টারনালি করা হচ্ছে 8086 এর প্রসেসরের আন্ডারে। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা মাইক্রো প্রসেসর তাকে এরকম 4টা ভাগে দেখতেছে, ওকে, মাইক্রো প্রসেসর তাকে 4টা ভাগে দেখতেছে, অ্যাকচুয়ালি কিন্তু সে 4টা ভাগে নাই। ওকে, সো মাইক্রো প্রসেসর যেহেতু দেখতেছে, আমরা এটাকে একটু মার্কিং করে রাখি। আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে এতটুকু হচ্ছে সিএস, সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট। এইখান থেকে এতটুকু আমরা ধরে নিচ্ছি এসএস, এসএস মানে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। এইখান থেকে এতটুকু আমরা ধরে নিচ্ছি ডিএস বা ডেটা সেগমেন্ট, এইখান থেকে এতটুকু আমরা ধরে নিচ্ছি ইএস বা এক্সট্রা সেগমেন্ট। ওকে, ফাইন। সো এখন যদি আমরা দেখি কোন সেগমেন্টে কি স্টোর হচ্ছে, লেটস সে আমি হচ্ছে রাইট নাও একটা ছবি তুললাম, সেই ছবিটা কই স্টোর হবে, কোড সেগমেন্টে। কোড সেগমেন্টে কি ছবি স্টোর হবে? আচ্ছা, হচ্ছে না। সে স্টোর হবে কোথায়? ডেটা সেগমেন্টে। ছবি কি? ছবি হচ্ছে মিলিয়নস অফ কি র পিক্সেল। সেই পিক্সেল গুলার কি আছে, এক একটা ভ্যালু আছে, সেই ভ্যালু গুলা রিপ্রেজেন্ট করতেছে সেই পিক্সেল বা কালারটাকে, তাই না? অর্থাৎ আমার এখানে 01 আমাদের এখানে স্টোর হচ্ছে, তাহলে এই 01 গুলো সবগুলো স্টোর হবে কোথায়? ডেটা সেগমেন্টে। তাহলে ডেটা সেগমেন্টে জিনিসগুলো স্টোর হয়ে যাচ্ছে। এখন আমি যদি কোনো একটা লেটস হচ্ছে একটা অ্যাপস কে হচ্ছে ওপেন করতে চাই, আমি বারবার বলছি অ্যাপস কে ওপেন করতে গেলে অ্যাপসটা থাকে হচ্ছে এসএসডি তে, এসএসডি থেকে যখন আমি হচ্ছে ওপেন করতে যাই সেটা আমাদের র্যামে লোড হয়, লোড হওয়ার পরে সে এইখান থেকে কোন সেগমেন্টে যাবে? অ্যাপস কি লাইনস অফ কোড, তাহলে কোডগুলো কোন জায়গায় লোড করা হবে? সিএস সেগমেন্টে বা কোড সেগমেন্টে। তাহলে কোড সেগমেন্টের এইগুলাতে সেই লাইনস অফ কোডগুলোকে লোড করা হলো। এরপরে আছে হচ্ছে আমাদের এসএস বা স্ট্যাক সেগমেন্ট, স্ট্যাক হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখব, আর এক্সট্রা সেগমেন্ট এটা আমরা দেখব আস্তে আস্তে। ওকে, আমরা আপাতত হচ্ছে আমরা সিএস এর দিকে একটু মনোনিবেশ করি। ওকে, আচ্ছা, কোড সেগমেন্টে আমরা যদি কোনো ডেটা রাখি সেটা অ্যাকচুয়ালি যেটা হয়, এখন একটা ইয়েতে আসি, সেটা হচ্ছে এই যে সেগমেন্টাইজ করলাম, সেগমেন্টাইজ করার পরে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এইখানে আমাদের সিএস শুরু, এটা আমাদের সিএস শুরু, এতটুকু পর্যন্ত সিএস, এখান থেকে এসএস শুরু, এতটুকু পর্যন্ত এসএস, এখান থেকে আমাদের ডিএস শুরু, এতটুকু পর্যন্ত আমাদের ডিএস, এখান থেকে আমাদের ইএস শুরু, এতটুকু পর্যন্ত আমাদের ইএস। ওকে, সো এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই মাইক্রো প্রসেসর সে 16 বিটে ক্যালকুলেশন করবে, সো আমাদের এই জিনিসগুলোকে 16 বিটে রিপ্রেজেন্ট করা তার কাছে। ওকে, সো এই উদ্দেশ্যে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের একটা করে ইনিশিয়াল অ্যাড্রেস দিলাম, 16 বিটের একটা করে অ্যাড্রেস দিলাম। কত বিটের? 16 বিটের একটা অ্যাড্রেস দিলাম। ওকে, সো আমরা ধরে নিচ্ছি সিএস কে আমরা দিলাম হচ্ছে লেটস সে 1000 একটা অ্যাড্রেস, ঠিক আছে, 1000H। 1000H এটা কি 16 বিটের অ্যাড্রেস নাকি 20 বিটের অ্যাড্রেস? এটা যদি না পারেন তাহলে এতক্ষণ পড়ানো আমার পুরোটা বৃথা। 1000H কয়টা সংখ্যা? 4টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা কত বিট নিচ্ছে? 4 বিট, তাহলে 4 4 16 বিটের একটা কি অ্যাড্রেস আমরা তাকে দিলাম এখানে। ওকে, এসএস, এসএস কে আমরা ধরে নিচ্ছি লেটস সে 5000 থেকে শুরু, আমরা দিয়ে দিচ্ছি র্যান্ডম 5000H, ঠিক আছে, 5000H। ডিএস শুরু আমরা ধরে নিচ্ছি লেটস সে 15000H, আর ইএস শুরু লেটস সে হচ্ছে 30,000H, 3000H। ওকে, গুড, এইভাবে দিয়ে দিলাম। এখন মাইক্রোপ্রসেসর সে 16 বিট পর্যন্ত যদি অ্যাক্সেস করতে চায়, তাহলে 16 বিট মানে সে কি বুঝলো, এইখানে সে সিএস সমান 1000H এতটুকু পর্যন্ত আসতে পারবে। ওকে, বাট সমস্যাটা হচ্ছে যে এই 1000H থেকে 5000H পুরাটা যে জায়গা আছে, পুরাটা যে জায়গা আছে সে পুরো জায়গাটা হচ্ছে আমাদের কি, আচ্ছা এখানে একটা ভুল আছে, 5000H 15000H তো আমরা এখানে দিতে পারবো না, আমরা হচ্ছে 9000 লেটস সে 8000H দিচ্ছি, আর এখানে হচ্ছে আমরা 9000H দিচ্ছি। 15000H দিতে পারবো আমরা, আমাকে কি লিখতে হবে? এফ 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 এইচ,
কারণ হেক্সাডেসিমালে আমরা 15কে f দ্বারা লিখি, তাই না? তো এইভাবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আর সামনের দিকে আগে। ওকে, সো আমাদের এখানে ধরে নিচ্ছি আমাদের যে সেকেন্ডারি ড্রাইভ আছে সেই ড্রাইভ থেকে অনেকগুলা ডেটা আমাদের এখানে লোড করা হয়েছে। সো এখানে কি প্রচুর লাইনস অফ কোড আছে, প্রচুর লাইনস অফ কোড বলতে এখানে প্রচুর লাইনস অফ 0 আর 1 এর কম্বিনেশন আছে। ওকে ওকে, সো যখন সে এখান থেকে ফেচ করতে যাবে, ফেচ করতে গেলে সে যদি শুধু বলে কোড সেগমেন্টের অ্যাড্রেসটা যদি হচ্ছে এই অ্যাড্রেস বাসকে দেয়, অ্যাড্রেস বাস এখানে এসে দাঁড়ায় থাকবে, কারণ অ্যাড্রেস বাস এখানে দেখবে যে এখানে প্রচুর ডেটা আছে, সে কোনটাকে রেখে কোনটাকে নিয়ে যাবে, তাই না? সেরকম একটা দ্বিধাদ্বন্দ্বে সে পড়ে যাবে। তো এই জন্য এই জায়গায় আমরা অ্যাড্রেসকে আরেকটা অ্যাড্রেসকে ইউজ করি, সেটাকে বলি আমরা হচ্ছে অফসেট অ্যাড্রেস। কি অ্যাড্রেস? অফসেট অ্যাড্রেস। অফসেট অ্যাড্রেস যেটা বলে সেটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। এই যে এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। সেগমেন্ট অ্যাড্রেস থেকে কোনো একটা লাইন কত দূরে অবস্থান করতেছে সেটা সে বুঝিয়ে দেয়, ঠিক আছে? সো লেটস সে আমরা চাচ্ছি 1095 নাম্বার লাইনকে কি করতে, অ্যাক্সেস করতে। 1095 নাম্বার লাইনে যেই কোডটা আছে সেটাকে আমি চাচ্ছি। তাহলে 1095 নাম্বার লাইনকে আমরা বুঝাতে হইলে আমার কম্পিউটার যেটা করবে সেটা হচ্ছে, মাইক্রোপ্রসেসর যেটা করবে, সে কোড সেগমেন্টকে দিবে। আমরা মাইক্রোপ্রসেসর প্রথমে জিজ্ঞেস করবে যে কোন সেগমেন্ট থেকে তাকে নিতে হবে। মাইক্রোপ্রসেসর যদি বলে কোড সেগমেন্ট থেকে নিতে হবে, তাহলে কোড সেগমেন্টের যে বেস অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা তাকে দিলাম, সেস ইকুয়াল 1000h দিলাম। এরপরে আমাকে বলে দিতে হবে 1000h থেকে তাকে কত ভিতরে যাইতে হবে, কারণ এতটুকু তো পুরাটাই তার হচ্ছে এরিয়া, তাই না? এই এতটুকু এরিয়ার ভিতরে তাকে কতটুকু যাইতে হবে এটা আমাকে বলে দিতে হবে। লেটস সে আমি বললাম কত, 95 ঘর ভিতরে তুমি যাও, ঠিক আছে? 95 ঘর ভিতরে যাও। সো এইটাকে আমরা বলতেছি অফসেট অ্যাড্রেস। ওকে, সো এই দুইটা অ্যাড্রেস মিলে সে কি করলো, 1000তম জায়গায় আসলো এবং 1000তম জায়গা থেকে 95তম ঘরে সে চলে গেল। 95তম ঘরে যে জিনিসটা আছে সেটাকে সে নিয়ে চলে আসবে। ওকে, সো এটা আমরা আপাতত বুঝতেছি, এতটুকু বুঝলেই এনাফ। বুঝা গেছে? কমপ্লেক্স করে ফেলছি? কমপ্লেক্স করছি? অ্যাম্বিগুয়াস আছে সবকিছু, এখানে তো অ্যাম্বিগুইটি যাবে না। হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে। ইয়েস, অফসেটের কাহিনী আছে, এটা একটু পরে দেখবো আমরা, যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এইভাবে যাবে না। এখানে আমরা সবসময় হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসটাকে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে সিএস বা সেগমেন্ট অ্যাড্রেস এবং আমাদের যে অফসেট অ্যাড্রেস আছে এইটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেস যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা মাইক্রোপ্রসেসর পর্যন্ত সীমাবদ্ধ। মাইক্রোপ্রসেসর থেকে বের হয়ে তাকে যদি এইদিকে খুঁজতে আসতে হয় তাহলে তাকে ফিজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ মেমোরি যেভাবে জিনিসগুলোকে সাজাইছে সেই অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে, অর্থাৎ 20 বিটের অ্যাড্রেসটাকে নিয়ে আসতে হবে। সো ওইগুলাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, ফিজিক্যাল অ্যাড্রেস, ফাইন। সো এখানে একটা ফিজিক্যাল অ্যাড্রেস, সবগুলো ফিজিক্যাল অ্যাড্রেস আছে এবং সবগুলো ফিজিক্যাল অ্যাড্রেস 20 বিটের, সমস্যা নেই। 20 বিট মেমোরির কাছে থাকলে কোনো সমস্যা নেই, বাট মাইক্রোপ্রসেসর 20 বিটকে পছন্দ করে না। ওকে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন হচ্ছে আমরা মোটামুটি রেডি, আমরা হচ্ছে এই ইন্টারনাল আর্কিটেকচার দেখার জন্য। ওকে, সো ভালো কথা, আমরা হচ্ছে 1 মিনিট জাস্ট এটাকে একটু মুছে নিই। সো আমি এখানে কিছু ড্র করে নিলাম। সো বেসিক্যালি এখন আমরা এইটাই ডেমনস্ট্রেট করব যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হচ্ছে। বেশ কিছু অ্যাম্বিগুইটি ছিল, সেই অ্যাম্বিগুইটি গুলো হোপফুলি এখন সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখেন বিষয়টা হচ্ছে যে আমি বারবার বলছি যে মেমোরি আমাদের কত বিটের, মেমোরি হচ্ছে আমাদের 20 বিটের, ঠিক আছে? অর্থাৎ আমাদের অ্যাড্রেস বাস 20 বিটের, অর্থাৎ এইখানে যে মেমোরি আছে এটা হচ্ছে আমাদের মেমোরি 8086 এর। এই মেমোরির কথা চিন্তা করলে এই মেমোরিতে এরকম ভাবে 1 মিলিয়ন লাইনস আছে এরকম ভাবে, ঠিক আছে? 1 মিলিয়ন এরকম লাইন আছে। ওকে, সো 1 মিলিয়ন লাইন আমাদের এখানে আছে, যে লাইনগুলো হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছে এবং প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু এখানে 20 বিটের। এইখানের প্রত্যেকটা অ্যাড্রেস 20 বিটের, এটাতে কোনো সন্দেহ নেই। মেমোরিতে অ্যাড্রেস 20 বিটেই লেখা আছে, কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা হচ্ছে আমাদের প্রসেসরের, ঠিক আছে? প্রসেসর বলতেছে না আমি 20 বিটের কোনো কাজ করব না। যদি আমাকে কাজ করতে হয় আমি 8 বিটের করব, অথবা 16 বিটের করব, অথবা 24 বিটের করব, বাট আমি কোনো 20 বিটের কাজ করব না। কারণটা কি? কারণটা হচ্ছে এখনই দেখা যাবে। তার আগে এই ইন্টারনাল আর্কিটেকচারে আমরা দুইটা জিনিস দেখব। যে দুইটা জিনিস কি, আমি বলছিলাম যে হচ্ছে লেবার এবং মিস্ত্রির কাহিনী। সেই লেবার এবং মিস্ত্রির কাহিনীতে যদি আমরা একটু ফোকাস করি, যে আমাদের এখানে মিস্ত্রিকে আমরা কি বলছিলাম, মিস্ত্রি যে ছিল তাকে আমরা হচ্ছে আমাদের যে এক্সিকিউশন ইউনিট আছে, এক্সিকিউশন ইউনিট এটার সাথে তুলনা করছিলাম। আর আমাদের যে লেবার ছিল সেই লেবারকে আমরা কার সাথে তুলনা করছিলাম, আমাদের হচ্ছে বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিটের সাথে তুলনা করছিলাম। লেবারের কাজ কি ছিল? লেবারের কাজ ছিল ইটের যে স্তূপ আছে সেই জায়গায় থেকে ইট নিয়ে এসে মিস্ত্রির কাছে দেওয়া, মিস্ত্রি সেটাকে নিয়ে সে হচ্ছে বাকি কাজটা করতো, সে বিল্ডিংটা সাজাইতো বা বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতো। ওকে, তো এইখানেও সেম, যে বিআইইউ এবং ইইউ দুইটা সেগমেন্ট,
দুইটা সেগমেন্টের, এই যে এখানে সেগমেন্টের ভাগ দিয়ে আছে, এইখান থেকে এইভাবে এইভাবে এইভাবে। সো এই পার্টটাকে আমরা, পুরো পার্টটাকে বলতেছি আমরা এক্সিকিউশন ইউনিট, এই পার্টটাকে আমরা বলতেছি বাস ইন্টারফেস ইউনিট। ওকে, সো বাস ইন্টারফেস ইউনিটে আমরা বেশ কিছু জিনিস দেখতেছি। সো আমরা এগুলোর একটা একটা করে পরিচয় দিই। পরিচয় দিতে গেলে প্রথমে যে জিনিসটা আসে, এইটা এবং এইটা দুইটা দেখতে কিন্তু সেম, একটা এদিক হয়ে আছে আর একটা এদিক হয়ে আছে। ওকে, জাস্ট উল্টা হয়ে আছে। এই দুইটা জিনিস আমরা যে কোনো সার্কিটের ডায়াগ্রামে যখন দেখব তখনই আমরা বুঝে নেব যে এখানে একটা অ্যারিথমেটিক সার্কিট আছে, অ্যাডার আছে, সেটা বাংলা কথায় অ্যাডার আছে। ওকে, আচ্ছা, কথা হচ্ছে যে আমরা এতদিন জেনে আসছি এক্সিকিউশন ইউনিটে সকল অ্যাডিশন ডিলিশন সবকিছু হচ্ছে এক্সিকিউশন ইউনিট হয়। তাহলে আমাদের বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিটে আমাদের এটা দরকার কি? ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এটার কারণ আছে, কারণ আছে, ভালো কথা, সমস্যা নেই। বাট সমস্যাটাও হচ্ছে, যেটা ছিল সেটা হচ্ছে মেমোরি তাকে রিপ্রেজেন্ট করা হতো 20 বিট দিয়ে, এবং সিপিইউ চাচ্ছে 20 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে, সরি 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে। যেহেতু 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, সো দ্যাট সে কি করছে, 16 বিটের জন্য সে হচ্ছে এখানে 5টা রেজিস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন রেজিস্টারের কাজ কি একটু পরে আমরা দেখবো। এখানে একটু আগে যে সিএস পড়ছিলাম, কোড সেগমেন্ট ছিল, এসএস পড়ছিলাম, স্ট্যাক সেগমেন্ট ছিল, ডেটা সেগমেন্ট ছিল, এক্সট্রা সেগমেন্ট ছিল। এখানে দেখতেছি সিএস, এসএস, ডিএস, আইপি। ঠিক আছে, তো তার মানে কি এগুলা না, মেমোরির সিপিইউ এর বাইরে সবসময় মেমোরি থাকে। তাহলে সিপিইউ এর ভিতরে যেগুলো এগুলা দেখতেছি, এগুলো এক একটা কি, এগুলো এক একটা রেজিস্টর। ঠিক আছে, এগুলো এক একটা কি, রেজিস্টর। এই রেজিস্টর গুলোকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট রেজিস্টর। এগুলো কি, সেগমেন্ট রেজিস্টর। এবং রেজিস্টরের কাজ কি, ডেটাকে হোল্ড করা, ডেটাকে হোল্ড করা। ফাইন। সো আমরা কি করলাম, সিপিইউ যেটা করলো, পুরো যে মেমোরি আছে সেই মেমোরিটাকে সে একটু ম্যাপ করলো, ম্যাপ করে সবগুলার একটা করে ভগ্নাংশ সে বানালো। ঠিক আছে, যে 1000 থেকে 2000 পর্যন্ত তা কাকে দিল, সিএস কে, 2000 থেকে 3000 কে দিল, এইভাবে সে ম্যাপ করে বানালো। ম্যাপ করে বানানোর পরে সে যেটা করবে, প্রথম যে সেগমেন্ট অ্যাড্রেস আছে সিএস এর, সেই প্রথম সেগমেন্ট অ্যাড্রেসটাকে সে যেটা করবে, তার মেমোরির ভিতরে, তার সিপিইউ এর যে নিজস্ব মেমোরি আছে সেই রেজিস্টরের ভিতরে সিএস যে সেগমেন্ট আছে এই জায়গাটাতে সে কত স্টোর করবে, তার যে সেগমেন্ট অ্যাড্রেসের ইনিশিয়াল ভ্যালু আছে সেটাকে সে স্টোর করবে 1000 এইচ। 1000 কি এখানে 1000 অবশ্যই এখানে 16 বিট একটা নাম্বার, এবং আমি কি বলেছিলাম, সিপিইউ সবসময় বা প্রসেসর সবসময় 16 বিট নিয়ে কাজ করবে। সো সে এখানে 16 বিটের একটা নাম্বারকে স্টোর করছে। ফাইন। এরপরে এসএস এর কথা চিন্তা করলে কত আছে, 2000 আছে। তাহলে এসএস এর ভিতরে সে কত স্টোর করবে, 2000। এসএস এর যে সেগমেন্ট অ্যাড্রেস আছে 2000 স্টোর করলো। এইচ 3000 করে স্টোর হবে, এইখানে স্টোর হবে 3000 এইচ। তারপরে 4000 করে হবে ইএস, এইখানে হচ্ছে আমাদের 4000 স্টোর হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর সমস্যাটা হচ্ছে এই যে বাস ইন্টারফেস ইউনিট এইসব অ্যাড্রেসকে নিয়ে যখন এইখানে আসবে, এইখানে এসে সে 1000 খুঁজবে আর 1000 কে দেখতে পাবে না, কারণ এইগুলা সিপিইউ অ্যাজাম্পট করে নিছে। ঠিক আছে, এগুলোর কিন্তু অ্যাকচুয়াল অস্তিত্ব কিন্তু নাই। সিপিইউ কি করছে, এখানে ভার্চুয়াল সেগমেন্টেশন করছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে হয়নি। অ্যাকচুয়াল যে সব মেমোরি অ্যাড্রেস আছে সবগুলো এই সাইডে লিখছি আমি 10011, তার মানে 5টা সংখ্যা আছে। বাট সিপিইউ সেগমেন্ট করছে কয়টা সংখ্যায়, 4টা সংখ্যায়। তাহলে কি এখানে হবে? সো এই ভ্যালুগুলোকে নিয়ে সিপিইউ যখন এখানে ডেটা ফেচ করতে আসবে, সরি বিআইইউ বা লেবারটা যখন এখানে ডেটা ফেচ করতে আসবে, তখন সে কোনো ডেটা পাবে না। সো দ্যাট আমাদের এখানে দরকার হয় আরেকটা নতুন জিনিস, যেটাকে আমরা বলি হচ্ছে কি, অফসেট। একটু আগে যেটা দেখে আসছিলাম না, অফসেট। যে আমরা এখানে আসছি, এখানে আসার পরে তো আমার ভিতরে অনেক লাইন আছে, আমার কোন এক্সাক্ট লাইনে যাইতে হবে এখান থেকে। আমি কি 5 লাইন ভিতরে যাবো 1000 থেকে, তাহলে কত হবে, 1005 নাম্বার লাইনে যেতে হবে। যদি 10 লাইন ভিতরে যাইতে তাহলে 1010 নাম্বার লাইন হবে, তাই না? সো এখানে একটা অফসেট আসে, সেই অফসেটটাকে আমরা বলি হচ্ছে পয়েন্টার। ঠিক আছে, সো ইনস্ট্রাকশন পয়েন্টার। কোড সেগমেন্টে আমাদের যে অফসেট থাকে তাকে আমরা ইনস্ট্রাকশন পয়েন্টার বলি। এসএস এ যে আমাদের যে অফসেট থাকে তাকে আমরা বিপি বলি। ঠিক আছে, বেস পয়েন্টার। আবার হচ্ছে যে আমাদের নিচের দিকে আমি একটা স্লাইড রাখছি, এখানে যদি আমরা দেখি যে কোড সেগমেন্টে অফসেট দ্বারা যাকে যে ইয়েটা বোঝায় সেটা আইপি। আমাদের যে ডেটা সেগমেন্ট আছে সেই জায়গায় বিএক্স, ডিআই, এসআই এগুলো আছে, এগুলো একটু পরে আমরা দেখবো, আপাতত একটু দেখে রাখেন। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মেমোরির ভিতরে এগুলা সে নিজে নিজে ভ্রান্ত ধারণা বানায় নিছে। ওকে, বানায় নিছে, কোনো সমস্যা নেই। বাট ভ্রান্ত ধারণা নিয়ে খুঁজতে গেলে সে ডেটা পাবে না। তাহলে উপায় কি, উপায়টা হচ্ছে এখানে সিএস এর ধরে নিচ্ছি আমি 5 নাম্বার লাইনে, সরি 13 নাম্বার লাইনে, লেটস সে 13 নাম্বার লাইনে একটা ডেটা আছে, সেই ডেটাটা আমার লাগবে। ঠিক আছে, তাহলে অফসেট অ্যাড্রেস কত, অফসেট অ্যাড্রেস হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেস থেকে 13 নাম্বার লাইন ভিতরে। তাহলে আইপি, আমি যেহেতু বলছি সিএস এর যে অফসেট অ্যাড্রেস থাকে সেটাকে আমরা আইপি বলি, সিএস এর অফসেট অ্যাড্রেসকে আমরা কি বলি, আইপি বলি। তাহলে আইপি তে কত স্টোর হচ্ছে, আইপি তে স্টোর হচ্ছে লেটস সে আমাদের কত বলছি 13, তার মানে 00138। ওকে, কোনো সমস্যা নেই।
তাহলে আমি কি বললাম, সিপিইউ এরকম একটা মেমোরি দেখছে, সেই মেমোরির এইরকম অ্যাড্রেস আছে, এরকম কোনো অ্যাড্রেস সিপিইউ দেখলেও মেমোরিতে অ্যাকচুয়ালি এরকম কোনো অ্যাড্রেস বিলং করে না, সিপিইউ নিজে এরকম একটা অ্যাড্রেস বানাইছে, বলছে যে আচ্ছা ঠিক আছে এখান থেকে আমার কোড সেগমেন্ট শুরু, কোড সেগমেন্ট যেখানে শুরু সেই জায়গার অ্যাড্রেসটাকে আমি স্টোর করে নিলাম নিজের ভিতরে, এই জায়গায় স্টোর করলো। তারপরে এসএস সেগমেন্ট শুরু যেখানে সেই জায়গার যে ইনিশিয়াল অ্যাড্রেস আছে সেটাকে স্টোর করলো, ডিএস এর শুরুর অ্যাড্রেসটাকে স্টোর করলো, আইপি শুরুর অ্যাড্রেসটাকে স্টোর করলো, সরি আইপি তো না। তারপরে সে কি করলো, সেটা হচ্ছে সিএস এর এই যে শুরুর অ্যাড্রেস, সেই শুরুর অ্যাড্রেস থেকে কত নাম্বার লাইনকে সে এক্সিকিউট করতে চাচ্ছে, কত নাম্বার লাইনকে সে পড়তে যাচ্ছে, ফেচ করতে চাচ্ছে, সেটা আমরা আইপির ভিতরে স্টোর করলাম। ঠিক আছে, সকল কিছু স্টোর করার পরে যখন সে এখান থেকে নিতে যাবে ডেটা, এইখানে একটা অ্যারিথমেটিক হবে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে সবগুলো 16 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস আছে, বাট আমাদের কি দরকার, আমাদের 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস দরকার। ঠিক আছে, সিপিইউ এর কাছে কি আছে, সিপিইউ খুবই ঘাটতারে, সে বলছে আমি 16 বিট নিয়ে কাজ করব, সে 16 বিট নিয়ে কাজ করতেছে, কিন্তু র্যামের অ্যাড্রেসিং করা আছে 20 বিটে। সো এখন সে যেটা করবে সেটা হচ্ছে তার কাছে যে 16 বিটের ডেটাগুলো আছে সেগুলোকে সে যোগ বিয়োগ করে অ্যারিথমেটিক করে 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। ওকে, 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে কিভাবে, এটার সূত্র আছে। সূত্রটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস। ওকে, এই জায়গায় আপনি যা বসাবেন সেই অনুযায়ী এখানকার ফিজিক্যাল অ্যাড্রেসটা বের হয়ে যাবে। কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা বের করব, সেগমেন্ট অ্যাড্রেস আমরা চাচ্ছি, লেটস সে আমার যে কন্ট্রোল সিস্টেম আছে সেই কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল বাসের মাধ্যমে আমার কাছে 1013 নাম্বার এলটাকে সে জানতে চাইছে। ঠিক আছে, কোড সেগমেন্টের এই অ্যাড্রেসটাকে সে জানতে চাইছে, আমার কাছে তো এই অ্যাড্রেসটা নাই, সো সিপিইউ ডিরেক্ট তো এটাকে পাবে না, তাহলে তাকে কি করতে হবে, তাকে প্রথমে দেখতে হবে কোড সেগমেন্টের ডেটা চাইছে, তাহলে কোড সেগমেন্টের যেই সেগমেন্ট অ্যাড্রেস ছিল সেটাকে সে এখান থেকে নিবে, নিল কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেসে, যে সেগমেন্ট অ্যাড্রেসের জায়গায় বসালো, কত বসাবে 1000 বসাইছে, ইনটু কত 10 প্লাস কত অফসেট অ্যাড্রেস, 1000তম জায়গায় যে কতটুকু অফসেট অ্যাড্রেসে যাবে আমি বলছিলাম 13 নাম্বার লাইন ভিতরে যাবে, সো দ্যাট এখানে অফসেট অ্যাড্রেস কত 0013। এই পাশে যা লিখছি সবগুলো হচ্ছে আমাদের কি 16 বিটের। এখন এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 1000 ইনটু 10 মানে কত হয়ে যাবে 10000 প্লাস 0013, এটা যদি আমরা করি আমাদের আসবে 1013H। এই যে আমাদের কি তৈরি হয়ে গেল, ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়ে গেল। সো এই যে আমাদের সেই ফিজিক্যাল অ্যাড্রেস এইখানে আমাদের আছে। ওকে, হ্যাঁ, যখন আমরা এইগুলা ক্যালকুলেট করতেছি আমরা কিন্তু ক্যালকুলেটর নরমাল মোডে রেখে করব না। ঠিক আছে, আমরা ক্যালকুলেটরে হেক্সাডেসিমেল যে মোড আছে, বেজ এনে যাব, বেজ এনে যাওয়ার পরে হেক্সাডেসিমেল যে মোড আছে সেইখানে যোগ বিয়োগ করব, কারণ পরীক্ষাতে আপনাকে কোশ্চেন করলে আপনাকে ডিরেক্ট আপনাকে হচ্ছে এরকম নাম্বার দিবে, আপনাকে 1000 দিবেন, আপনাকে বলবে 10AF, এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, আপনাকে অফসেট অ্যাড্রেস দিবে F9, ঠিক আছে 00F9, তখন আপনাকে এগুলোকে বের করতে হবে। এগুলো আপনি কিভাবে করবেন, ক্যালকুলেটরে যাবেন, বেজ মোডে যাবেন, বেজ মোডে যে হেক্সাডেসিমাল যেভাবে যোগ বিয়োগ করে সেভাবে করবেন। তাহলে এইখানকার যে অ্যারিথমেটিক ইউনিটটা ছিল, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট যেটা ছিল, এটার কাজ বোঝা গেছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সিপিইউ যে ঘাটতেরাটা ছিল সে সবকিছুকে 16 বিটে দেখবে, মেজার করবে, সেই 16 বিটে মেজার করার যেসব প্যারামিটার ছিল সে সবকিছু এখানে স্টোর করে রাখছে, সেই স্টোর করা প্যারামিটার থেকে তার ফিজিক্যাল অ্যাড্রেস, মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেসকে বের করার জন্য এইখানে হচ্ছে আমরা একটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটকে ইউজ করতেছি। সো এইখান থেকে আমাদের কি জেনারেট হয়ে গেল, এইখানে আমাদের জেনারেট হয়ে যাচ্ছে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়ে গেছে। এখন আমাদের লেবার কি করবে, লেবার হচ্ছে যে সেই অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরির সেই স্পেসিফিক লোকেশনে যাবে, যে সে এখান থেকে ডেটা নিবে, ডেটা নিয়ে সে এখানে ব্যাক করবে। ওকে, ব্যাক করছে, ব্যাক করে সে কই যাবে, লেবার কি করতো, ইটের খামাল থেকে ইট নিত, নিয়ে সে মিস্ত্রির কাছে যেয়ে রেখে আসতো। ঠিক আছে, সো আমাদের 8086 এর ক্ষেত্রে সেম কাজটা হচ্ছে, বাট এখানে লিমিটেশনস আছে কিছু। লিমিটেশনস কি, প্র্যাকটিক্যাল লাইফের লেবার সে কি করতো, ডেটা নিয়ে আসতো, সরি ইট নিয়ে আসতো, মিস্ত্রি কাজ করলেও নিয়ে আসতো, না করলেও নিয়ে আসতো। সো ওর কোনো লিমিট ছিল না, ওই সুযোগ পাইলে নিয়ে আসতো, যতটুকু পারে সে নিয়ে আসতো, একটা সার্টেন টাইম পরে যায় রেস্ট নিত। বাট 8086 আমাদের যেটা করে সেটা হচ্ছে সে এইখানে তার একটা কিছু আছে, ঠিক আছে, সে এইটাকে ফিল আপ করে, এটা ফিল আপ হয়ে গেলে সে আর কিছু নিয়ে আসে না, এইটাকে বলি আমরা হচ্ছে কিউ। ঠিক আছে, কিউ, যেটা আমাদের লিফো প্রিন্সিপালে, লিফো না সরি ফিফো প্রিন্সিপালে চলে।
ঠিক আছে, ফিফো প্রিন্সিপালে চলে। অর্থাৎ সে আমাদের হচ্ছে কন্ট্রোল সিস্টেম একের সাথে অনেকগুলো ডেটা আনতে বললে সে কি করবে, সে হচ্ছে একটা ডেটা নিয়ে আসবে, তারপর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার অর্থাৎ 6টা ডেটা পর্যন্ত সে নিয়ে আসবে। এই প্রত্যেকটা জায়গা হচ্ছে 1 বাইট, অর্থাৎ সে 6 বাইট পর্যন্ত ডেটা এই কন্ট্রোল সিস্টেম বা এক্সিকিউশন সিস্টেমের জন্য সবসময় রিজার্ভে রাখবে। এক্সিকিউশন সিস্টেম যখন এইটার কাজ শুরু করবে, কাজ শুরু করার মাত্র এটা এখানে চলে আসলো, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই জায়গায় 2 চলে আসবে, 2 এর জায়গায় 3 চলে আসবে, 3 এর জায়গায় 4 চলে আসবে, 5 4 জায়গায় 5 আসবে, 6 এর জায়গায় 5 এর জায়গায় 6 আসবে। তাহলে এই জায়গা ফাঁকা হয়ে গেল, নতুন একটা ডেটা এখানে এসে বসবে। বুঝা গেছে? বুঝা গেছে কিভাবে কাজ হচ্ছে? তো এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কন্ট্রোল সিস্টেম হচ্ছে আমাদের মিস্ত্রি একটা ইট এখান থেকে নিল, একটা ইট কমে গেল। আর আমাদের 8086 এর যে প্রসেসর বা বাস ইউনিট আছে তার টার্গেট হচ্ছে এখানে সব সময় 6টা করে ইট বা 6টা করে ডেটা অলওয়েজ মজুদ রাখা, অলওয়েজ। ওকে, সো সে কি করবে, 6টা করে ডেটা এখানে সবসময় মজুদ রাখবে। একটা ডেটা মিস্ত্রি নিবে, 5টা ডেটা হয়ে যাবে, সাথে সাথে আরেকটা নিয়ে আসবে। ঠিক আছে, সো এইভাবে আমাদের এখানে বাস ইন্টারফেস ইউনিট এভাবে কাজ করতেছে। বাস ইন্টারফেস ইউনিট অ্যাকচুয়ালি কি করতেছে, এখান থেকে ক্যালকুলেট করতেছে, সব ক্যালকুলেট করার পরে সে ফিজিক্যাল অ্যাড্রেস দিচ্ছে, সেই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে এসে সে এখানে স্টোর করতেছে। কন্ট্রোল ইউনিট যেটা করতেছে, কন্ট্রোল সিস্টেম যেটা করতেছে, এই ডেটাগুলোকে নিয়ে ওই যে আমরা ইনস্ট্রাকশন সাইকেল পড়ছিলাম, ইনস্ট্রাকশন সাইকেল আমাদের কি কি ছিল? ইনস্ট্রাকশন সাইকেল আমাদের ছিল প্রথমে ফেচ করতে হবে, আফটার দ্যাট ডিকোড করতে হবে, আফটার দ্যাট এক্সিকিউট করতে হবে, তাই না? সো এতক্ষণ পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে ফেচিং হয়েছে। কন্ট্রোল সিস্টেম এখন যেটা করবে, এই যে ফেচিং করা যে ডেটা, এই ডেটাটা সব তো 01 এর বিট, 01, তাই না? সবগুলো 01। এই 01 দ্বারা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, সেইটাকে সে ডিকোড করবে। ডিকোড করে যদি সে দেখে এরকম একটা অপারেশন অ্যাড এল বিএল, তাহলে সে এখানে অ্যাড করবে। যদি সে দেখে এখানে মুভ এল বিএল, তাহলে সে বিএল এর ইনফরমেশন এল এ মুভ করবে। এগুলো একটু পরে দেখবো আমরা। তো এই হচ্ছে কন্ট্রোল সিস্টেম। সে কি করবে, ডিকোডিং করবে এখানে। ঠিক আছে, ডিকোডিং করার পরে সে যেটা বুঝছে সেই অনুযায়ী সে ইনফরমেশন গুলো এখানে পাস করবে। ঠিক আছে, ইনফরমেশন গুলো পাস করবে। পাস করার পরে এইখানে অপারেশন পারফর্ম হবে। এইখানে একটা কাহিনী আছে, এই রেজিস্টার গুলো এখন বুঝতে হবে, তারপরে আমরা এইখানকার পাসিং এর কাহিনীটা দেখতেছি। এইখানে আমরা যদি খেয়াল করি যে আমরা এখানে বেশ কিছু রেজিস্টার দেখতেছি। এই রেজিস্টার গুলাকে, প্রথম চারটাকে আমরা বলি হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, জিপিআর, জেনারেল পারপাস রেজিস্টার। এবং এই 2টা করে ঘর দেখতেছি না, এই ঘরটার সাইজ হচ্ছে 8 বাইট, এই ঘরটার সাইজ হচ্ছে 8 বাইট, সরি 1 বাইট 1 বাইট। ঠিক আছে, এটার 1 বাইট, এটার 1 বাইট, অর্থাৎ 8 বিট 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 8 বিট। ওকে ওকে, এইটার দরকারটা কি? এটার দরকারটা হচ্ছে, আমি একটু আগে আলোচনা করছিলাম যে এটা এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় কি আলোচনা করছিলাম, 5 6 7 8 এরকম একটা নাম্বার স্টোর করতে গেলে কি হয়। ওকে, সো এটা একটু আমরা দেখি যে যখন ধরে নিচ্ছি এখানে একটা ইনস্ট্রাকশন আসছে, এখানে ধরে নিলাম যে আমাদের বেশ কিছু নাম্বার আসছে, এরকম 000000100 এরকম একটা নাম্বার আসছে, সেই নাম্বারটাকে ডিকোড করার পরে সে এরকম একটা কিছু পাইছে, মুভ এল লেটস সে 98, এরকম একটা কিছু পাইছে। তার মানে কি করছে, এটাকে কন্ট্রোল সিস্টেম ডিকোড করছে। ডিকোড করার পরে এরকম একটা লাইন পাইছে। লাইন পাওয়ার পরে কি, সে এই অনুযায়ী কাজ করবে। এই অনুযায়ী কাজ করতে গেলে দেখতেছে এল কি, এখানে এল হচ্ছে একটা রেজিস্টার। কি ধরনের রেজিস্টার? জেনারেল পারপাস রেজিস্টার। এই জেনারেল পারপাস রেজিস্টারের ভিতরে 98 কে স্টোর করতে বলছে। তাহলে সে কি করবে, সে হচ্ছে এই বাসটাকে অর্ডার করবে, সেই বাস অনুযায়ী সে এই নাম্বারটা এখানে আসবে, এখানে এসে সে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর বাচ্চার মতো এখানে এসে স্টোর হয়ে গেল এই জায়গায় 98, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। এরপরে আরেকটা ইনস্ট্রাকশন আসলো, ধরে নিলাম এখানে আরেকটা ইনস্ট্রাকশন আসলো যেটা আমাদের বলছে 9801, এই নাম্বারটাকে স্টোর করো। ইন দিস কেস কি হবে, এই নাম্বারটা এখানে আসবে, এখানে এসে সে দেখবে এইটাও 8 ঘরের একটা সেল, এটাও 8 ঘরের একটা সেল, সবগুলো 8 ঘর সাইজের, 8 বিট বা 1 বাইট সাইজের। কিন্তু সে নিজে কত, 9801, 4 বিট 4 বিট 4 বিট 4 বিট, অর্থাৎ 16 বিটের একটা ডেটা। তাহলে 16 বিটের ডেটা অবশ্যই 8 বিটে ফিট হবে না, ফিট হবে না, ভালো কথা। তাহলে তাকে কি করতে হবে, পার্টিশন করতে হবে। প্রথম পার্টকে আমরা কি বলি অলওয়েজ, এমএসবি। সেকেন্ড পার্টকে আমরা অলওয়েজ কি বলি, এলএসবি। ওকে, সো এইখানে এই যে দুইটা দেখতেছি না, এগুলার কম্বাইন্ড একটা করে নাম আছে। ঠিক আছে, কম্বাইন্ড নামটা হচ্ছে এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। ফাইন। এক্স এর সাইজ হচ্ছে 16 বিট, বিএক্স এর 16 বিট, সিএক্স এর 16 বিট, ডিএক্স এর 16 বিট। এগুলাকে আমরা আবার ভাঙছি পরে। ঠিক আছে, ওকে। সো এখানে এল তো হবে না, আমরা এখানে বিএল ধরে নিই। হ্যাঁ, এল অলরেডি যেটা আছে। ওকে, মুভ বিএল 9801। তার মানে যেটা হবে সেটা হচ্ছে, এইখানে আমরা আবার দুই ভাগ করছি না, বিএইচ বিএল। তাহলে
এলএসবি কোন জায়গায় যাবে, বিএইচ এ যাবে নাকি বিএল এ যাবে? বিএইচ এর মানে হচ্ছে বি হায়ার, বিএল এর মানে হচ্ছে বি লোয়ার। আর আমি কি বলছিলাম, লেস যেটা সেটা সবসময় লোয়ারে যাবে, এলএসবি সবসময় লোয়ারে যাবে, ছোট যেটা সে সবসময় ছোটতে যাবে। তাহলে এইখানে বিএলএ স্টোর হবে কত, 01, এএলএ স্টোর বিএইচ স্টোর হবে কত, 98। বুঝা গেছে, জেনারেল পারপাস রেজিস্টারের কাজ বোঝা গেছে। এরা কি করবে, এই জায়গা থেকে যে ডিকোডের ইনফরমেশন আছে সবগুলো এখানে নিয়ে এসে স্টোর করবে। ওকে, সো এটা আমরা বুঝলাম। ওকে, এইটা বোঝার পরে নিচে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতেছি। হ্যাঁ, এই জিনিসগুলোর নাম কি, এইগুলো জিনিসগুলোর মানে কি, ঠিক আছে, এই জিনিসগুলোর মানে হচ্ছে আমাদের নিচে দিয়ে আছে। সো এই জায়গায় শুধুমাত্র ইনস্ট্রাকশন পয়েন্টার ছিল, যেটা শুধুমাত্র সিএস এর সাথে রিলেটেড। ঠিক আছে, কোড সেগমেন্টের ভিতরে যদি কোনো অফসেট আমার দরকার হয় সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারের ভিতরে থাকে। তাহলে আমার যদি এসএস এ যদি আমার কোনো ডেটা নিতে যাওয়া লাগে, সেটার অফসেট আমাদের কি আইপির ভিতরে থাকবে? আইপি কি আমাদের এটা বুঝাবে না। তাহলে সেটা আমাদের থাকবে কোথায়, দেখি আমরা। এই যে দেখেন, ডেটা সেগমেন্ট থেকে যদি কেউ ডেটা নিতে যায়, সেটার যে অফসেট অ্যাড্রেস আছে, কতটুকু নিতে যাইতে হবে বা উপরে যাইতে হবে, সেটা বোঝায় হচ্ছে যে বিএক্স ডিআই অথবা এসআই দ্বারা। ঠিক আছে, বিএক্স ডিআই এসআই। ওকে, তারপরে এসএস, এসএস কি, স্ট্যাক সেগমেন্ট। স্ট্যাক সেগমেন্টে যদি কেউ ডেটা নিতে যায়, তখন সে কি হবে, তখন হচ্ছে যে অফসেট কতটুকু নিচে যাইতে হবে বা কতটুকু উপরে যাইতে হবে, এটা দ্বারা, এটা বোঝাবে কি দ্বারা, এসপিবিপি। ঠিক আছে, এসপিবিপি কি, এসপিবিপি হচ্ছে সম্ভবত সেগমেন্ট পয়েন্টার, আর একটা হচ্ছে বেস পয়েন্টার, সরি স্ট্যাক পয়েন্টার আর বেস পয়েন্টার। ওকে, সো এই দুইটা দ্বারা আমরা বুঝবো। ঠিক আছে, এগুলোর ম্যাথ একটু পরে আমরা প্র্যাকটিস করবো, সমস্যা নেই, তাহলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ইএস, এক্সট্রা সেগমেন্টের ক্ষেত্রে বিএক্স ডিআই এসআই। ওকে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। সো এইভাবে করে সে এখানে আসলো। এখানে আসার পরে সে কন্ট্রোল সিস্টেম যখন 1 নাম্বার ডিকোড করলে এরকম একটা কিছু পাইছে, এরকম ভাবে আমরা ডেটা স্টোর করে ফেলছি। সমস্যা আছে? সমস্যা নেই। এরপরে সে আরেকটা ইনস্ট্রাকশনকে যখন ডিকোড করছে, তখন সে যদি এরকম একটা কিছু দেখে যে অ্যাড, তোর হচ্ছে লেটস সে এ, সরি বি এক্স কমা এ এল, তাহলে কি হবে, সে আরেকটা ইনস্ট্রাকশনসকে ডিকোড করছে, করে দেখছে অ্যাড বিএক্স কমা এ এল, তাহলে কি হবে, তাহলে সে অ্যাড, এখানে কি, অ্যারিথমেটিক লজিক অপারেটর, মানে অ্যারিথমেটিক তো, তাই না, একটা অপারেশন, তাহলে অ্যাড এর ইনস্ট্রাকশনসটা এইখানে আসবে। ঠিক আছে, তারপরে সে কি করবে, মেশিন কি করবে, বিএক্স এর ভিতরে, বিএক্স কোনটা, বিএক্স হচ্ছে এই পুরাটা বিএক্স, বিএক্স এর ভিতরে যে ডেটা আছে সেই ডেটাটাকে রিট্রিভ করে ধরে নিলাম এখানে দিল 9801। ওকে, এবং এএল এর ভিতরে যে ডেটা আছে 98, সেটাকে এখানে দিল। ওকে, আফটার দ্যাট এখানে কি হবে, অ্যারিথমেটিক লজিক, অ্যারিথমেটিক অপারেশন হবে, হওয়ার পরে একটা আউটপুট জেনারেট হবে। সেই আউটপুটটা আমাদের এখানে আবার এই বাস লাইনে ছেড়ে দিবে, বাস লাইন আবার যে স্টোর করবে, কই স্টোর করবে, কই স্টোর করবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমাদের এখানে ইনস্ট্রাকশন যেটা আমরা ডিকোড করে পাইছি, সেটা ধরে নিচ্ছি এরকম, অ্যাড বিএক্স কমা এ এল। তাহলে বিএক্স এর ভিতরে যে ভ্যালু ছিল সেটা আসছে, এল এর ভিতরে যে ভ্যালু ছিল সেটা আসছে, অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে তো আমরা প্রোগ্রামিং এ দেখছি না, সবসময় স্টোর করা লাগে, নাহলে প্রিন্ট করে দিয়ে দেওয়া লাগে, তাই না? আমরা তো প্রিন্ট করতেছি না, আমরা স্টোর করতেছি আপাতত। ঠিক আছে, তো স্টোর যদি আমরা করি, তাহলে আমাদের কোথাও কোন একটা রেজিস্টার তো রাখতে হবে। কোন রেজিস্টার রাখবো, সব সময় সামনে যে রেজিস্টার থাকবে, অ্যাড বিএক্স কমা এল মানে হচ্ছে দুইটাকে যোগ করে যে রেজাল্ট আসবে সেটা বিএক্স এ রাখা লাগবে। যদি এরকম হইতো, অ্যাড এ এল কমা বিএক্স, দুইটাকে যোগ করার পর যে যোগফল থাকবে সেটা এল এ রাখতে হবে। বুঝা গেছে কনসেপ্ট? সো যে জিনিসটা আসবে সেটা আমাদের কই যাবে, বিএক্স এ স্টোর হয়ে যাবে। বুঝা গেছে কনসেপ্ট? ক্লিয়ার? সমস্যা নেই। ওকে, এরপরে আমাদের বাকি থাকে হচ্ছে অপারেন্টস এন্ড ফ্ল্যাগস। আচ্ছা, অপারেন্টস আর ফ্ল্যাগসে যাওয়ার আগে আমরা হচ্ছে যে কোনো মানে টপিক মিস করলাম কিনা সেটা একটু আমরা যদি দেখি। লেটস সি, আমাদের ডাউনলোডসটা একটু দেখি। ইন্টারনাল আর্কিটেকচার। সো ইন্টারনাল আর্কিটেকচার এতক্ষণ যা যা পড়লাম একটু আমরা রিলেট করার চেষ্টা করি। সো এই যে the 8086 microprocessor is internally divided into two separate functional units, BIU, EU, bus interface unit and execution unit. ওকে, সো এটাই বাস ইন্টারফেস ইউনিটের কাজ কি, ফেচ করা, ডেটাকে ফেচ করা, তাই তো। এরপর কি, সেটাকে লোড করা, writes data to memory IO ports. The EU executes, execution unit-এর কাজ কি, instructions that have already been fetched, ওই যে আমাদের যে কিউ ছিল, ঠিক আছে, এখানে যে আমাদের কিউ ছিল, সেই কিউ এর ভিতরে থাকা ডেটাগুলোকে কন্ট্রোল ইউনিট বা এক্সিকিউশন ইউনিট ইউজ করতেছে। ওকে, সো এই জায়গায় তারপরে the BIU and EU functionally independent, the EU function independently. ওকে, আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, ব্রাঞ্চিং প্রবলেম।
ঠিক আছে, ব্রাঞ্চিং প্রবলেমে একটু পরে যাচ্ছি। সো এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে ব্রাঞ্চিং প্রবলেম কেন হয় বা পাইপলাইনিং এর অসুবিধাটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে। The BIU's instruction queue is a first in first FIFO group of register in which up to 6 bytes, ঠিক আছে। BIU এর ভিতরে যে কিউটা ছিল সেটা কত বাইট? 6 বাইট। BIU হচ্ছে এইটা, এটার ভিতরে যে কিউ ছিল সেটা কত বাইট? 6 বাইট। এবং সেটা কিতে চলে? ফিফোতে চলে। এই যে ফিফো লিখে রাখছিলাম, ফিফোতে চলে। তাহলে এগুলো বলে দিছি এখানে, যা পড়াইছি ওইটাই। The BIU contains a dedicated adder. BIU কি করে? একটা ডেডিকেটেড অ্যাডার কন্টেইন করে which is used to produce the 20 bit address. সো এটা হচ্ছে বিআইইউ। বিআইইউ এর অ্যাডার কোনটা? এইটা। এটা কি করে? 20 বিট অ্যাড্রেস জেনারেট করে ফ্রম হোয়াট? 16 বিট অ্যাড্রেস। 16 বিট অ্যাড্রেস কে ইউজ করে সে 20 বিট অ্যাড্রেস জেনারেট করে। আরো যদি পড়ি এগুলো হচ্ছে সব বোঝা যাবে, এক একটা জায়গায় একটা ইয়ে দিয়েছে, বাট আমি যেটা পড়েছি এটা সব জায়গায় মানে সবচেয়ে বেশি জায়গায় দিয়েছে। তারপরে কোন রেজিস্টারের কাজ কি, সিএস এর কাজ কি, তারপর ডিএস এর কাজ কি, এস এর কাজ কি, আপনারা দেখে নেবেন, সবকিছু পারবেন আশা করতেছি এখান থেকে। ম্যাথ আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। আমি যে সমস্যাটার কথা বলতে চাইলাম সেটা হচ্ছে ব্রাঞ্চিং প্রবলেম। ঠিক আছে, সো হোয়াট ইজ ব্রাঞ্চিং প্রবলেম? সো ব্রাঞ্চিং প্রবলেম বোঝার জন্য আপনাকে একটু অন্যদিকে যাইতে হবে। অন্যদিকে বলতে লেটস সে আমরা এখান থেকে ওকে, আমরা হচ্ছে ডিরেক্ট সার্চ দিয়ে মেমোরি, এটার নাম কি? ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086। ওকে, আমরা জাস্ট এর জায়গা থেকে একটা ইমেজ নিই। এই ইমেজটা হলে হবে হোপফুলি। জাস্ট ওই ইমেজটা আমি হচ্ছে ওটা ক্লিয়ার করতে ভালো লাগতেছে না, আমি এখানে নিচ্ছি নিউ ইমেজ। ওকে, সো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্যাট? পাইপলাইনিং এর প্রবলেমটা কি? পাইপলাইনিং কি ছিল? এক্সিকিউশন ইউনিট একটা কাজ করবে, ইন দ্য মিন টাইম বাস ইউনিট কি করবে? তার জন্য কাজ করার জন্য অন্যান্য ডেটা ফেচ করে নিয়ে এসে তার কাছে দিবে। সো এক্সিকিউশন ইউনিট লেটস সে এক নাম্বার ইনস্ট্রাকশনকে কোনোভাবে ডিকোড করছে। ওকে, ডিকোড করার পরে সে দেখছে একটা জাম্প স্টেটমেন্ট বা এমন একটা স্টেটমেন্ট দেখছে যে স্টেটমেন্টকে এক্সিকিউট করতে গেলে এগুলা ডাটার একটারও দরকার নেই, ধরে নিচ্ছে তার 10 নাম্বার লাইনের কোন একটা ইনস্ট্রাকশন ডেটা দরকার। তখন কি হবে? সে স্টোর করে রাখছে এগুলা, তার কাছে স্টোর করার জায়গা আছে 6টা জায়গাতেই সে সবকিছু স্টোর করে রাখছে, ভাবছে সবকিছু সিকোয়েন্সিয়ালি হবে। বাট এক নাম্বার যে ইয়েটা আছে এটাকে এক্সিকিউট করতে গেছে, ডিকোড করতে গেছে, ডিকোডিং এ যে দেখছে যেটা অ্যাকচুয়ালি সে মনে করছিল সেটা না। তার মানে কি? সে ভুল ডেটা এখানে নিয়ে এসে জড়ো করছে, তাই না? তাহলে তখন হচ্ছে কি হয়ে যাবে? এগুলো সবগুলো ডিসকার্ড হয়ে যাবে। ঠিক আছে, ডিসকার্ড হয়ে যায়, যে ডাটাটা দরকার সেটা আবার লোড করা হবে। সো এইটা হচ্ছে পাইপলাইনিং এর একটা ড্রব্যাক, যে আমরা আগে থেকে জানতে পারি না কোনটা আমাদের নেসেসারি জিনিস, কোনটা আমাদের আননেসেসারি জিনিস। নেসেসারি আননেসেসারি না, কোনটার পরে কোনটা আসবে স্টেপস গুলো আমরা বুঝতে পারি না। আমরা জাস্ট কি করি? সিকোয়েন্সিয়ালি ডেটাগুলোকে রিট্রিভ করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে প্রথম বিষয়। সো এটা 8086 এর একটা ড্রব্যাক পাইপলাইনিং এর। পরবর্তীতে সম্ভবত পেন্টিয়ামের এইদিকে আসা একটা অ্যালগরিদম থাকে যেটা হচ্ছে এটা প্রেডিক্ট করতে পারে যে কোনটার পরে কোনটা আসবে, সো ওইভাবে তখন ডেটাগুলোকে ফেচ করা হয়। ঠিক আছে, সো এটা আর কি মডার্ন যে হচ্ছে প্রসেসরগুলো আছে এগুলাতে এই সমস্যাটা নাই। সো এটা হচ্ছে পাইপলাইনিং এর একটা ড্রব্যাক। যদি হচ্ছে আমাদের পাইপলাইনিং এর ড্রব্যাকস চাই তখন আমরা এটা দিয়ে দিতে পারি ইজিলি। ওকে, সো আশা করি বোঝা গেছে। দেন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল সেগমেন্টে যাব, সমস্যা নেই। ম্যাথমেটিক্যাল সেগমেন্টের পরে আমরা আরেকটা সেগমেন্ট রাখতে চাইছিলাম, কি জানি একটা নিয়ে ভুলে গেছি। হ্যাঁ, ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আমরা হচ্ছে এখান থেকে সবকিছু পড়ছি। আমরা হচ্ছে অপারেন্টস, ফ্ল্যাগস এটা একটু পরে দেখতেছি। আমরা হচ্ছে আপাতত এইখানকার যে ম্যাথগুলো আছে, যে এই পার্টে যে ম্যাথগুলো আছে, যে এগুলা থেকে আরো কি কি ভাবে হচ্ছে যে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসকে বের করি, এগুলো আমরা একটু দেখবো। এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপারেন্টস এন্ড ফ্ল্যাগস, এই দুইটার কাজ কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো হোয়াট ডাজ অপারেন্টস ডু? সো আমরা যদি হচ্ছে একবারে সিম্পল ভাষায় বলি, অপারেন্টস হচ্ছে অপারেন্টস এর অনেক কাজ আছে। সো একবারে বেসিক যদি আমরা বোঝার জন্য বলি যে লেটস সে হচ্ছে অপারেন্টস একটা টেম্পোরারি রেজিস্টার, যেটা খুব সামান্য সময়ের জন্য অন্য কোনো ভেরিয়েবলকে ধারণ করে, এরকম একটা কিছু ধরি। ঠিক আছে, লেটস আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এ এরকম কিছু করেছিলাম যে দুইটা নাম্বার সোয়াপ করার জন্য আমরা যেটা করতাম সেটা হচ্ছে ইন্টিজার a সমান 10, তারপরে ইন্টিজার b সমান 12, তারপর হচ্ছে আর একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল নিতাম, দেন সেই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে 10 কে রাখতাম, দেন এ কে হচ্ছে এটার ভিতরে রাখতাম, এভাবে অ্যাকচুয়ালি কাজ হইতো। সো এইটাকে যদি আমরা এখানে দেখি যে লেটস সে আমরা চাচ্ছি দুইটা ভেরিয়েবলকে এক্সচেঞ্জ করতে। ঠিক আছে, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ xc hng এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি লেখে। সো xchng
হ্যাঁ, এক্সচেঞ্জ করতে চাচ্ছি, লেটস সে হচ্ছে আমরা বিএইচ আর বিএল বা এএল আর বিএল এর ভ্যালুকে এক্সচেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, এএল কমা বিএল। তাহলে কি হবে, এএল এর ভ্যালু বিএল এ যাইতে হবে, বিএল এর ভ্যালু এল এ যাইতে হবে, ঠিক আছে। লেটস সে এএল এর ভিতরে 10 আছে, বিএল এর ভিতরে 12 আছে। তাহলে এরকম যদি ডিরেক্ট করে এল এর ভিতরে যদি বিএল কে রেখে দিই আমি প্রথমে, তাহলে এই 10 তো হারায় যাচ্ছে, তাই না। এল এর ভিতরে বিএল কে রেখে দেওয়া মানে 12 এখানে লিখে দিচ্ছি, 10 তো আমরা অন্য কোথাও সংরক্ষণ করিনি। ইটস লাইক আপনার কাছে 2 বালতি হচ্ছে দুধ আছে, ধরে নিচ্ছি বালতি এ বালতি বি, 2 বালতি দুধ আছে, আপনাকে বলছি বি বালতির দুধ এ তে রাখতে হবে, এর বালতির দুধ হচ্ছে বি তে রাখতে হবে। ইন দিস কেস আপনাকে একটা থার্ড বালতির সাহায্য নিতে হবে। আপনি কি করবেন, প্রথমে এ এর দুধগুলো এ বালতিতে ঢালবেন, এ ফাঁকা হয়ে যাবে, দেন হচ্ছে বি এর যে দুধগুলো আছে সেগুলো এ তে ঢালবেন, বি ফাঁকা হয়ে যাবে, দেন হচ্ছে থার্ড পার্টি যে বালতি ছিল সেটা এখানে ঢালবেন। সো এখানে থার্ড পার্টি বালতির কাজটা করে হচ্ছে অপারেন্টস যে রেজিস্টার আছে সেটা, সে কি করে, সে টেম্পোরারি রেজিস্টার, সে হচ্ছে এরকম টেম্পোরারি কিছু জায়গা দেয় আমাদের হচ্ছে প্রসেসকে, প্রসেসরকে, নট দ্য প্রোগ্রামার। প্রোগ্রামারের সাথে এটার কোনো ডিল নাই, প্রসেসর হচ্ছে তার কাজ সহজ করার জন্য এর সাহায্য নিয়ে থাকে। আশা করি অপারেন্টসের কাজ বোঝা গেছে। ওকে, এরপর হচ্ছে আমাদের আসা হলো কি, এরপরে আমাদের আসা হচ্ছে ফ্ল্যাগ। সো হোয়াট ইজ ফ্ল্যাগ? সো ফ্ল্যাগ হচ্ছে একবার সিম্পল কথায় যদি বলি, যে ফ্ল্যাগ স্টোর হচ্ছে আমাদের স্ট্যাটাস। আচ্ছা, ফ্ল্যাগ স্টোর, ফ্ল্যাগস যে হচ্ছে রেজিস্টার আছে, এটাকে আমরা আবার অনেক সময় স্ট্যাটাস রেজিস্টারও বলি। ওকে, সো দ্য ফ্ল্যাগ রেজিস্টার স্টোরস দ্য স্ট্যাটাস এন্ড control flags that describe the outcome of the last ALU operation. ALU arithmetic logic unit অপারেশনের যে লাস্ট যে রেজাল্ট আছে সেইটার স্ট্যাটাস বা কন্ট্রোলকে কে হোল্ড করে, এই ফ্ল্যাগস হোল্ড করে। কি কি সে হোল্ড করতে পারে, আমাদের টোটাল হচ্ছে 16 বিটের মধ্যে এই ফ্ল্যাগস রেজিস্টারটা হচ্ছে 16 বিটের একটি রেজিস্টার। সো তার মধ্যে তার 9টা হচ্ছে ফ্ল্যাগ আছে। সো আমরা হচ্ছে 9টা ফ্ল্যাগ এখানে একটু দেখব। সো ফ্ল্যাগ রেজিস্টার আমরা হচ্ছে এখানে যদি দেখি যে 9টা ফ্ল্যাগ, যে লাস্ট আমরা এখানে কি বলছি, আমি জাস্ট বললাম দ্য ফ্ল্যাগ রেজিস্টার স্টোরস দ্য স্ট্যাটাস এন্ড কন্ট্রোল ফ্ল্যাগস দ্যাট ডিসক্রাইব দ্য আউটকাম অফ দ্য লাস্ট এএলইউ অপারেশন। সো এই যে এখানে কি হয়, এখানে এএলইউ হয়, এএলইউ হওয়ার পরে ফ্ল্যাক্সের ভিতরে ডেটা যায় যে এই যে এএলইউ হইছে, এই এএলইউ এর ভিতরে কি হইছে, ঠিক আছে। কি কি ডেটা যায়, ক্যারি ফ্ল্যাগ, যে অ্যারিথমেটিক অপারেশনটা হইছে সেটা অপারেশন করার পরে কোনো বিট কি ক্যারি আছে, যদি থাকে তাহলে সেটা স্টোর হবে সেই আমাদের যে ইয়েটা আছে, যে আমাদের বিট আছে সেটা 0th প্লেসে ক্যারি ফ্ল্যাগটা স্টোর হয়ে যাবে। এরপরে প্যারিটি ফ্ল্যাগ, যদি কোনো প্যারিটি থাকে, প্যারিটি কোনো বিট থাকলে সেটা এখানে স্টোর হবে, যদি কোনো অক্সিলারি থাকে সেটা আমাদের এইখানে হচ্ছে স্টোর হবে, যদি কোনো জিরো থাকে, রেজাল্ট যদি জিরো হয় তাহলে আমাদের এখানে কি আসবে, 6 নাম্বার যে হচ্ছে ফ্ল্যাগ আছে সেটা আমাদের হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। সাইন ফ্ল্যাগ, যদি হচ্ছে এটা নেগেটিভ হয়, ঠিক আছে, মাইনাস যদি কোনো রেজাল্ট আসে তাহলে হচ্ছে আমাদের এখানে সাইন ফ্ল্যাগটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে ট্র্যাপ ফ্ল্যাগ আছে, ইন্টারাপ্ট ইনেবল ফ্ল্যাগ আছে, যদি কোনো ইন্টারাপ্ট ইনেবল এগুলো হচ্ছে আমরা পরে পড়বো আরো। সো তখন হচ্ছে এই ফ্ল্যাগগুলো অ্যাক্টিভেট হয়ে কাজ করে। ডিরেকশন ফ্ল্যাগ এন্ড ওভারফ্লো ফ্ল্যাগ, যদি হচ্ছে কোনো অ্যাডিশনের পরে যদি হচ্ছে সামহাউ রেজাল্টটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, ওভারফ্লো বিট থাকলে তখন হচ্ছে আমাদের এই ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সো আশা করি বোঝা গেছে জিনিসগুলো, তাই না। সো এগুলোর মধ্যে থেকে আমরা যদি বলি যে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ, টিএফ, তারপর হচ্ছে আমাদের ডিএফ আর আইএফ, এই তিনটা হচ্ছে আমাদের কি, টিএফ আইএফ ডিএফ, এই তিনটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ, এই তিনটা হচ্ছে আমাদের কি কন্ট্রোল ফ্ল্যাগ, এগুলো হচ্ছে কি করে, প্রোগ্রামের এক্সিকিউশনকে কন্ট্রোল করে। আর বাকি যে এই তিনটা দেখতেছি, বাকি যে 6টা দেখতেছি, অ্যাকচুয়ালি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা হচ্ছে আমাদের মূলত স্ট্যাটাস ফ্ল্যাগ, যে আমাদের লাস্ট অপারেশনের স্ট্যাটাস কি, সেটার কি কোনো গ্যারি বিট আছে, সেটা কি কোনো প্যারিটি বিট আছে, সেটা কি জিরো সাইন নাকি হচ্ছে কি, হ্যাঁ, বা ওভারফ্লো আছে কিনা, এইগুলা হচ্ছে সে নির্দেশ করে। সো আমাদের ফ্ল্যাগ আমরা দুই ভাগে ভাগ করলাম, কি কি ভাগে, একটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ আর একটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ, ঠিক আছে। স্ট্যাটাস ফ্ল্যাগ এন্ড হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে কারা আছে, 11 নাম্বার আছে, আমাদের হচ্ছে 7 6, তারপর হচ্ছে 4 2 0, এগুলো হচ্ছে সব স্ট্যাটাস ফ্ল্যাগ। আর কন্ট্রোল ফ্ল্যাগের মধ্যে কি আছে, আইএফ টিএফ এন্ড আমাদের হচ্ছে ডিএফ, এই তিনটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ। আশা করি বোঝা গেছে। ফ্ল্যাগ রেজিস্টারের এখানে বেশ কিছু কাজ আছে, এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আমাদের এখানকার ইয়েটা শেষ। সো ফ্ল্যাগ রেজিস্টার আমরা এখানে শেষ করলাম। ফ্ল্যাগ রেজিস্টার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু ম্যাথ করতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এত কিছু শিখলেন, যদি আমরা ম্যাথ না করি তাহলে হচ্ছে আমাদের এটা সম্পূর্ণ হচ্ছে না। সো আলটিমেটলি আমরা কোন ম্যাথ করতেছি, আমরা হচ্ছে ম্যাথগুলো আগে একটা এরকম একটা দেখে আসলাম না,
এখানে ম্যাথ বলতে এক জায়গাতেই আমরা করব, সেটা হচ্ছে এই জায়গার অ্যাকচুয়ালি আমাদের মেমোরিতে যখন বাসটা যাবে, অ্যাড্রেস বাসটা যাবে অ্যাড্রেস নিয়ে, সেই অ্যাড্রেস বাসটার কাছে যে অ্যাড্রেসটা থাকবে সেটা কত বিটের হইতে হবে? 20 বিটের। ঠিক আছে, মেমোরি থেকে আমাদের সিপিইউ থেকে বা প্রসেসর থেকে মেমোরির কাছে ডেটা নেওয়ার জন্য যে অ্যাড্রেস বাস যাবে, সেই অ্যাড্রেস বাসের ভিতরে যে অ্যাড্রেস থাকবে সেটা হবে 20 বিট, বা এটাকে আমরা কি বলি? ফিজিক্যাল অ্যাড্রেস। অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেস অলওয়েজ কত বিটের হবে? 20 বিটের হবে। ঠিক আছে, আবার আমি আবার কি বলছি, আমাদের বাকি যেসব অ্যাড্রেস আছে লাইক সেগমেন্ট অ্যাড্রেস, এখানে সেগমেন্ট অ্যাড্রেস কে এক্সট্রা সেগমেন্ট অ্যাড্রেস, তারপর কোড সেগমেন্ট অ্যাড্রেস, স্ট্যাক সেগমেন্ট, তারপরে ডেটা সেগমেন্ট, এগুলো সবগুলো কি এক একটা সেগমেন্ট। এসব সেগমেন্ট অ্যাড্রেস যেগুলা, সেগমেন্ট অ্যাড্রেস সবসময় আমাদের 16 বিটের হবে। কত বিট? সেগমেন্ট অ্যাড্রেস অলওয়েজ 16 বিট। আবার আমাদের যে পয়েন্টার আছে, আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার, সেই ইনস্ট্রাকশন পয়েন্টার বা অফসেট, ঠিক আছে, কোড সেগমেন্টের ক্ষেত্রে অফসেটকে আমরা কি বলি? কোড সেগমেন্টের ক্ষেত্রে অফসেটকে আমরা বলি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। আবার আমাদের হচ্ছে ডেটা সেগমেন্টের ক্ষেত্রে ওইটাকে আলাদা নামে ডাকা হয়, এসএস এর ক্ষেত্রে আলাদা নামে ডাকা হয়, বাট কোড সেগমেন্টের ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশন পয়েন্টার বলে ডাকি। সো অফসেটই আমি এখানে লিখতেছি, অফসেটেও আমাদের কত বিটের হবে? 16 বিটের হবে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝলাম। এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমি এখন কয়েকটা নাম্বার বলবো, এই নাম্বারগুলো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস নাকি আমাদের এই সেগমেন্ট অ্যাড্রেস, এটা আমাকে একটু বলে দিতে হবে। ঠিক আছে, লেটস সে এফ 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 9F। হ্যাঁ, এটা কি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস কিনা নাকি হচ্ছে আমাদের সেগমেন্ট অ্যাড্রেস? ওকে, সো ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট ইট ইজ এ আনডিফাইনেবল, যে এটা কি হইতে পারে আমরা জানি না বা জানা সম্ভব না, তাহলে আপনি এই ক্লাসটা ঠিকমতো দেখেননি। আমি রিকোয়েস্ট করবো আপনি আবার একবার দেখেন, কারণ আমি মাত্র বলছি যে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস মানে 20 বিট থাকবে, এবং এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নাম্বার আছে। ঠিক আছে, এফ মানে কি? হেক্সাডেসিমালে এফ মানে হচ্ছে 15। তার মানে এইটা আমাদের কতটুকু মেমোরিতে জায়গা নেবে? 4 বিট। এটা আমাদের 4 বিট নেবে, 8 বিট। এটা 4 বিট, কত হলো? 12 বিট। এটা আরো 4 বিট, 16 বিট, 4 বিট, 20 বিট। সো 20 বিট কিসের অ্যাড্রেস? 20 বিট হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। সো আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে রাখছে। ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে রাখে আপনাকে এটা কি বলে? অফসেট অ্যাড্রেস দিয়ে রাখছে। আপনার কাছ থেকে অনেক সময় সেগমেন্ট অ্যাড্রেসটা জানতে চাইতে পারে, আপনাকে এই দুইটা দিয়ে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস জানতে চাইতে পারে, বা এই দুইটা দিয়ে আপনার কাছ থেকে অফসেট জানতে চাইতে পারে। এটা আপনাদের ম্যাথের মধ্যে পড়তেছে আর কি। ওকে, এবং আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে যদি আমাদের সেগমেন্ট অ্যাড্রেস কোলন আমাদের যে অফসেট অ্যাড্রেস এরকম থাকে, এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, ইফ দ্য ডেটা এট এনি লোকেশন হ্যাজ এ লজিক্যাল অ্যাড্রেস, এই যে লজিক্যাল অ্যাড্রেস, সো এই প্রথমটাকে আমরা কি বলতেছি? প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, এবং সেকেন্ডটাকে আমরা বলতেছি হচ্ছে অফসেট অ্যাড্রেস। সো ওই সেগমেন্টে যাওয়ার পরে এতগুলো অফসেট গেলে সে হচ্ছে এক্সাক্ট ডেটাটা পাবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এরপর যদি আমরা দেখি দ্য কারেক্টনেস অফ দ্য ফলোইং রেজিস্টার্স আর, ওকে, সো এটা আমরা একটু খেয়াল করি। ওকে, সো সিএস কি? সিএস হচ্ছে কোড সেগমেন্ট, তাহলে এটা কি? আমাদের সেগমেন্ট অ্যাড্রেস। ওকে, ডিএস হচ্ছে ডেটা সেগমেন্ট, সো এটা একটা ডেটা সেগমেন্টের অ্যাড্রেস। এটা হচ্ছে স্ট্যাক সেগমেন্টের অ্যাড্রেস। সো আমাদের তিনটা সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে আছে। আইপি কি? আইপি হচ্ছে সিএস এর অফসেট। আইপি হচ্ছে সিএস এর অফসেট। এসপি কি? এসপি হচ্ছে আমাদের এসএস এর অফসেট। ঠিক আছে, এসপি কি? এসপি হচ্ছে এসএস, স্ট্যাক পয়েন্টার। এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার, আর এসএস হচ্ছে কি? স্ট্যাক সেগমেন্ট। মানে স্ট্যাক সেগমেন্টের অফসেট হচ্ছে এসপি। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ডিএস বা ডেটা সেগমেন্টের অফসেট হচ্ছে ডিআই। ওকে, সো আশা করি বোঝা গেছে। সো এইগুলা থেকে আপনাকে কি করতে হবে? ম্যাথ করতে হবে। তাহলে সিএস দিয়ে আছে, সিএস এর এগেইনস্টে অফসেট দিয়ে আছে, ডিএস আছে, ডিএস এর এগেইনস্টে ডিআই দিয়ে আছে, এসএস দিয়ে আছে, এসএস এর এগেইনস্টে এসপি দিয়ে আছে। সো আপনাকে এখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আপনারা ফিজিক্যাল অ্যাড্রেস বের করে নেবেন। আমি আর এটা দেখাচ্ছি না, খুবই ইজি। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। দেন হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট, এটা দেখলে আমাদের শেষ। ওকে, সো এখানে আমাদের ম্যাথটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাথের দিকে আপাতত না থাকে আমাদের কি কি ইনফরমেশন দিয়ে আছে সেগুলো আগে দেখবো, আফটার দ্যাট হচ্ছে কি নাই সেটা বের করবো। ঠিক আছে, সো এখানে তিনটা আননোন থাকলে দুইটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, জাস্ট আপনাকে ধরে বের করতে হবে কোন দুইটা দিয়ে আছে। ওকে, তাহলে ম্যাথ ইজি। ওকে, সো আমরা যদি এখানে ফোকাস করি, এখানে আমাদের কি কি দিয়ে আছে? আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে আছে, ফর দ্য মেমোরি লোকেশন হুজ ফিজিক্যাল অ্যাড্রেস ইজ স্পেসিফাইড বাই এত। বাট আমার কথা হচ্ছে যদি এখানে ফিজিক্যাল অ্যাড্রেস না বলতো, যে ফিজিক্যাল বলতো না, যেমন একটা লোকেশন আছে যেটা এত, তাহলে কি আপনি এটা দেখে বুঝতেন যে এটা ফিজিক্যাল নাকি না? যদি আপনি দেখে এটা না বুঝেন, তাহলে ভাই আপনার আর সামনে কন্টিনিউ করার দরকার নেই, আপনি আবার রিস্টার্ট করেন। কারণ ফিজিক্যাল অ্যাড্রেসে কত বিট হয়? ফিজিক্যাল অ্যাড্রেসে 20 বিট হয়। সো এখানে 1256A, তাহলে এখানে কি লেখা আছে? 1256A, 4 বিট, 4 বিট, 8 বিট, 4 12, 4 16, 4 20,
অর্থাৎ 5টা ডিজিট থাকলে সেটা অবশ্যই কি হবে, 5টা ডিজিট থাকলে হেক্সাডেসিমেলে সেটা অবশ্যই ফিজিক্যাল অ্যাড্রেস হবে। সো ফিজিক্যাল দেওয়া থাক বা না থাক, আমাদের 5টা ডিজিট দেখলে ওইটা কি অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস আমরা ধরে নেব। গিভ গিভ দ্য অ্যাড্রেস আমাদের কাছ থেকে চাইছে ইন সেগমেন্ট ইস টু অফসেট, এই ফরম্যাটে আমাদের কাছ থেকে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস চাইছে ফর সেগমেন্টস 1256 এন্ড 1240। ওকে, সো সেগমেন্ট দিয়ে দিছে। সেগমেন্ট আমাদের কি, একটা সেগমেন্ট হচ্ছে 1256 আর একটা সেগমেন্ট হচ্ছে 1240, এবং আমাদের যে মেমোরি লোকেশন ও ফিজিক্যাল অ্যাড্রেসও দিয়ে দিছে। সো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিছে, আমাদেরকে হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস 1 যদি আমরা ধরি, সেগমেন্ট অ্যাড্রেস 1 দিয়ে দিছে 1256, সেগমেন্ট অ্যাড্রেস 2 আমাদের দিয়ে দিছে কত, 1240। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে অফসেট অ্যাড্রেস ও এ 1 বের করতে হবে এবং অফসেট অ্যাড্রেস 2 বের করতে হবে। ওকে, সো জাস্ট নর্মাল সূত্র বসাবেন। আপনি হচ্ছে এসএ 1 জানেন, ওএ 1 জানেন, পিএ জানেন, সরি এসএ 1 জানেন, পিএ জানেন, আপনি ওএ 1 বের করতে পারবেন। ঠিক আছে, সো এটাই করছে যে 1256 পিএইচ এর যে পিএ এর জায়গায় ফিজিক্যাল অ্যাড্রেস বসাইছি। তারপর সেগমেন্ট নাম্বার কত, সেগমেন্ট নাম্বার হচ্ছে এসএ 1 অর্থাৎ 1256 বসালাম ইনটু 10। ঠিক আছে, এটা সূত্রের ইনটু 10 প্লাস অফসেট 10 কিন্তু আমাদের সূত্রের। ঠিক আছে, প্লাস অফসেট। অফসেট কত, প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিছি অফসেট হচ্ছে 1256, তাহলে অফসেট হচ্ছে 1256 আমরা দিয়ে দিলাম। ওকে, সরি আমরা অফসেটই তো বের করতেছি তাই না, তার মানে অফসেটটা আমরা বের করতেছি। অফসেটটা আমরা বের করে এখানে দেখলাম কত, অফসেটটা হচ্ছে আমাদের 000 এ। ঠিক আছে, 000 এ। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ 1256 ক্ষেত্রে 1256 সেগমেন্টের ক্ষেত্রে অফসেট পাইছি, তাহলে এটার অ্যান্সার কিভাবে লিখবো, সেগমেন্ট কত 1256H, 1256H টু 000A। ঠিক আছে, সো দিস ইজ হাউ উই ক্যান রাইট ইট। ওকে ফাইন। এরপর ফিজিক্যাল অ্যাড্রেস আবার সেম ভাবে ওইটাও ক্যালকুলেট করবো, এইভাবে দিব। এখন কথা হচ্ছে যে আমার কাছে এইটা চাইলো না, ঠিক আছে, আমাকে ডিরেক্ট বললো গিভ দ্য লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস। তাহলে আপনার এই ফরম্যাটে অ্যান্সার দিয়ে দেবে, কারণ লজিক্যাল অ্যাড্রেস সমান আমি কি বলছি, লজিক্যাল অ্যাড্রেস সমান আমি বলছি আমাদের যে সেগমেন্ট অ্যাড্রেস আছে ইস টু আমাদের কি অফসেট অ্যাড্রেস। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা। আশা করি জিনিসগুলো বোঝা গেছে, আহামরি কঠিন না, অনেকটা পুরোটাই কনসেপচুয়াল, নাথিং ইজ ওইভাবে ঠাড়া মুখস্থ করা, বিষয়টা এরকম না, পুরোটাই কনসেপচুয়াল, জাস্ট বুঝে বুঝে করলে এনাফ। ওকে, আশা করি বোঝা গেছে। সো যদি কোনো সমস্যা থাকে এখানে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো হচ্ছে এই রিলেটেড অন্যান্য কোনো ভিডিও লাগে সেটাও জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। সো এই তো, এই হচ্ছে বিষয়। আজকে হচ্ছে আমরা 8086 এর ইন্টারনাল আর্কিটেকচার শিখলাম। আগামী ক্লাসে আমরা চেষ্টা করবো 8086 এর যে আমাদের পিন ডায়াগ্রাম আছে, পিন ডায়াগ্রামটা অনেক ইম্পর্টেন্ট, সেই পিন ডায়াগ্রাম কোনটার কাজ কি, এগুলা যত ইফিশিয়েন্ট ওয়েতে শেখা পসিবল সেটা শেখার চেষ্টা করব। ওকে, সো যদি হচ্ছে ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, পাশাপাশি সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।